আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে? কে তুমি? বলা নেই কয় নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো, বলো কে তুমি? তার আগে আপনি আমাকে বাঁচান। বিশ্বাস করুন আমি পাগল নই, তবু ওরা আমাকে পাগল বলে মেরে ফেলবে। কারা তোমাকে মেরে ফেলবে? আমি না না না, ওই রাস্কেল মেয়ে ছেলেটা কি করেছে জানো? কি করেছে? আজ আমার বসের অফিসে পার্টি, সেখানে কত নামি দামি বিজনেস টাইকুন্ডা আসবে, আমাকে সেখানে নাচ গান করতে হবে। আর ফাঁকা পার দেখে নাচ গানটা একটু প্র্যাকটিস করছিলাম। তাতে কি হয়েছে? আর বলবে না মাসিমা, গান চলাকালীন পাবলিকের রই রই চিৎকারে নাচ গানটা একেবারে চটকে গেল। দেখে এই পার্টিটা নাকি ছুটতে ছুটতে আমার দিকে আসছে, এসে ভয় আমাকে জড়িয়ে ধরলো। আমার পার্টি পোশাকটা একেবারে নষ্ট করে দিয়েছে, তাই তো? তাই 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 আমার মাথায় আগুন ধরে গেল। সেই সময় লোকগুলোর মুখ থেকে যা শুনলাম তাতেই চক্ষু চড়ক গাছ। চক্ষু চড়ক গাছ কেন? কেন আবার? এই পার্টিটা নাকি যেখানে সেখানে ঘুরে বেড়ায় আর বাচ্চা দেখলে আদর করতে যায়। সবাই বলে ও পাগলি নয়, ওটা আধুনিকতার মোড়কে নিজেকে মুড়িয়ে ফেলে হিতাহিত জ্ঞান তুমি হারিয়ে ফেলেছো। বাস্তব জ্ঞান তোমার লোপ পেয়েছে, তাই যুক্তি দিয়ে বিচার না করে লোকের কথাই বিশ্বাস করে এক অসহায় মাকে তাড়া করতে তোমার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা আমার বাবা কেন? লজ্জা পাওয়া দেয় না যে বাচ্চা দেখলে যে বাচ্চা দেখলে আদর করার জন্য হাত বাড়ায়, সে মাতৃত্বের অহংকার, এই সমাজের অহংকার। তাই ও ডাইনি নয়। আসলে কি বলতো, মাতৃত্ব কাকে বলে তুমি জানো না। আর জানবে কি করে? এই অর্ধ নগ্ন পোশাক পরে পুরুষের কণ্ঠ নোংরা হয়ে ওদের মনোরঞ্জন করতে পারো, কিন্তু জঠরে সন্তান ধারণ করতে পারো। আপনার কাছে আমি জ্ঞানের বাণী শুনতে আসিনি। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, ওকে আপনি যত বাঁচাবার চেষ্টা করুন না কেন, ও ঠিক পাবলিকের হাতে মারা পড়বে। পারবে না, পারবে না। এক মা যখন এই বাড়িতে ঢুকে পড়েছে, পাবলিক তো দূরের কথা, স্বয়ং ভগবান এলেও ওর কোনো ক্ষতি করতে পারবে না। ওকে আপনি বাঁচাবেন? আর শোনো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, ভদ্র পোশাক পরে এই বাড়িতে থাকে, তোমার মতো জঙ্গলি নয়। তাই বলছি ভালো ভালো এখান থেকে চলে যাও, তা না হলে আমার স্বামীকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেখি ওকে আপনি কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবেন। কতক্ষণ? কালে কালে এই দেশটার হলো কি, একটা মেয়ে এক মাকে বলছে ডাইনি। আসলে কি বলেন তো, মেয়েরা মেয়েদের শত্রু। কাঁদবে না, কাঁদবে না, ও চলে গেছে। চলে গেছে? হ্যাঁ চলে গেছে। এবার বলো তো, তোমার নাম কি, কোথায় থাকো তুমি? আমার নাম, আমার নাম, আমার নাম, আমার নাম, আমার নাম, বাবা মা আদর করে নাম রেখেছিল সবিতা, কিন্তু তখন কি তারা জানতো বিবর্ণ হয়ে যাবে সবিতার জীবন খাতা? একদম কাঁদবে না, মানুষের তো সব দিন সমান যায় না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দিদি, কিচ্ছু ঠিক হবে না। আমি বড় ভাগিনী দিদি, বড় ভাগিনী। জীবন যুদ্ধে আমি এক পরাজিত ক্লান্ত নায়িকা। লোকে আমাকে পাগল বলে উপহাস করে, কিন্তু আপনি বিশ্বাস করুন দিদি, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল। আরে বিমলা, সবিতা দেবী, আপনি আপনি আমার বাড়িতে? ভাগ্য, ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে দিবাকর বাবু। ভাগ্যের সঙ্গে আমি যার লড়াই করতে পারছি না। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা। জল খাবে বোন, জল খাবে? একটু বিষ দেবেন? বিষ? হ্যাঁ বিষ। এই ভারাক্রান্ত দেহটাকে আর আমি বইতে পারছি না, আমি মরতে চাই দিদি, আমি মরতে চাই। জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা নিয়ে আপনি একবার যখন মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, তখন ঈশ্বর ছাড়া আর আপনাকে কেউ মারতে পারবে না। আচ্ছা দিবাকর বাবু, এটা যদি আপনার বাড়ি হয়, তাহলে আপনার স্ত্রী বিমলা? আমি বিমলা, কিন্তু আমাদের পরিচয় তুমি জানলে কি করে? পরিচয়টা তো সেদিন হয়েছিল, তবে আপনার সঙ্গে নয়, আপনার স্বামীর সঙ্গে। কোন দিন পরিচয় হয়েছিল বলো, কোন দিন? সেদিন ছিল 21শে ফাল্গুন। 21শে ফাল্গুন দোল উৎসবের দিন। সারা নবগ্রাম আলোর মালায় সেজে উঠেছিল, আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠেছিল রঙের খেলায়। সবাই যখন উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই তো ঘটেছিল ঘটনাটা। কি ঘটনা ঘটেছিল বলো, কি ঘটনা ঘটেছিল? দিদি, দিদি, আমি আপনার একমাত্র মেয়েকে চুরি করে তুলে দিয়েছি এক শয়তানের হাতে। তুলে দিয়েছেন আমাদের কুকুমারীকে, যে আমাকে ঠকিয়ে
লুকিয়েছে, যে আমাকে কুমারী অবস্থায় মা করেছে, যে আমাকে স্বীকৃতি না দিয়ে ছুড়ে দিয়েছে, ওই আস্থা করে কে কে সেই শয়তান? এই শয়তান। হ্যাঁ, বলো। থামুন! তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো মিস্টার দিবাকর বাবু। সেদিন যদি আপনার একমাত্র মেয়ে খুকুমানি চুরি হয়ে যায়, তাহলে আমি কে? ময়না মা, চুপ করে থাকবেন না, উত্তর দিন বলছি। আর আপনি একটা কথা বলুন তো মিসেস বিমলা দেবী, আমি কি আপনার নিজের সন্তান নই? ওরে ওরে তুই আমার মেয়ে তো। ছি! ছি! এত নির্দয় তোমরা, এত বড় সত্য তোমরা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। তুই আমার কথা বিশ্বাস কর মা। বিশ্বাস? এত বছরের বিশ্বাসকে এক নিমেষে অবিশ্বাসে পরিণত করে দিয়ে আজ আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন দিবাকর বাবু? কেন করব বিশ্বাস? তবে আমি কে? আমার কি কোনো পরিচয় নেই? আমি কি জালান? তুই আমার মেয়ে, তোর চোখের জল আমি যে সহ্য করতে পারবো না। আমি যে আমার বুকে দুধ খাইয়ে তোকে মানুষ করেছি। সেটা দয়া করেছিলে মিসেস বিমলা দেবী। ময়না, একটা নিষ্পাপ শিশুকে তোমরা দয়া করে মানুষ করেছিলে। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কি ভেবেছিস তুই? মুখে যা আসবে তাই বলবি? স্বার্থপরের মতো তুই শুধু নিজের কথাই ভাববি। একবার এই বাবা মায়ের কথাটা ভাববি না? আমাদের সন্তান চুরি হয়ে যাওয়ার পর দ্বিতীয় সন্তান হিসেবে তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি রে। তৃতীয় সন্তান নেই, পাছে এসে তোর আদরে ভাগ বসা। আমার একটা কথার জবাব দেবেন দিবাকর বাবু? একটা কথার জবাব? হ্যাঁ, একটা সত্যি কথা বলুন তো। যেদিন ওই শয়তানটা আমার পেটে ছুরি মেরে পালিয়ে গেল, আপনি আমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন। সেদিন কি আমি সত্যি মৃত সন্তান প্রসব করেছিলাম? বলুন না দিবাকর বাবু, আমি কি সত্যি মৃত সন্তান প্রসব করেছিলাম? না, আপনি সেদিন মৃত সন্তান প্রসব করেননি। আপনি প্রসব করেছিলেন একটা জীবন্ত ফুটফুটে কন্যা সন্তান। আপনি সন্তান প্রসবের পর যখন সুস্থ হয়ে উঠলেন, তখন আপনার আচরণে দেখা দিল মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। জীবনে বেঁচে থাকলেও আপনার সেই কন্যা সন্তানকে নিয়ে আমার তখন দিশেহারা অবস্থা। এদিকে আমাদের সন্তান চুরি হয়ে যাওয়ায় আমার স্ত্রী গুরুতর অসুস্থ। ওকে বাঁচানোর কোনো বিকল্প রাস্তা না পেয়ে ডাক্তার বাবুর সঙ্গে কথা বলে মিথ্যা মৃত সন্তানের গল্প ভেদে আপনার সেই কন্যার সন্তানকে তুলে দিয়েছিলাম আমার স্ত্রী বিমলার কোলে। আর সেই সন্তান এখন আমাদের মেয়ে ময়না। তার মানে ময়না আমার মেয়ে? হ্যাঁ, ময়না আপনারই মেয়ে। ময়না, এই ময়না, একবার তুই শুধু আমাকে মা বলে একবার মা বলে একবার ময়না, আমার বুকে আয় ময়না, আমার বুকে মা গো, মা একি আমার মা যে অজ্ঞান হয়ে গেছে। বাবা তুমি শিগগিরই ডাক্তার ডাকো। বাবা তুমি শিগগিরই ডাক্তার ডাকো। ডাক্তার বাবু, কি বলছো
করছো তোমরা? আমার বোন বিউটিকে ওরা আটকে রেখেছে। শুধু আটকে রাখিনি স্যার, আপনার বদনাম করার জন্য ওই রঘু আমার দুজনকে পাঠিয়েছি একেবারে ফাটাফাটি। তোমরা কারা? সাক্ষী সাক্ষী স্যার, পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আরে আমি হলাম বাদশা গুন্ডা। বাপ জন্ম দিয়েছে, সারা পদবি দেয়নি। আর আমার মা আমাকে ফেলে লজ্জা নিবারণ জন্য চলে গেছে ওই স্বর্গে। এত পাতা খেতে খেতে আর পেটও মারতে মারতে বড় হয়েছি। আপনাদের কাছে মস্তান আখ্যাটাও পেয়েছি। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, সারাদিন তাকি টং, এভরিথিং রং। শোনো, এটা গার্জেনের সঙ্গ। তোমরা এখন যাও, আমার মাথায় অনেক চাপ। চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারের সব সময় থাকে স্যার। এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরে আনতে হবে, দ্বিতীয় পার্টির কথায় ওই ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ওই ক্রিমিনালকে ধপিং এনকাউন্টার করে মেরে ফেলতে হবে। তাই না স্যার? একেবারে ফাটাফাটি। আইনের প্রয়োজনে অনেক কিছু করতে হয়, সেটা তোমরা বুঝবে না। হ্যাঁ সত্যি, মেয়েরা মানে আমরা অনেক অনেক কিছু বুঝি না। আমাদের রাতের অন্ধকারে পুরুষরা টেনে হিজড়ে নিয়ে দর্শন করছে, শেষ হয়ে আমরা তবু শালা আমরা কিছুই বুঝি না, একেবারে ফাটাফাটি। আপনি? হ্যাঁ হ্যাঁ আমি বা আমাদের মতো মেয়েরাও ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পণের জন্য পুড়ে মরছে, শেষ হয়ে আমরা তবু শালা আমরা কিছুই বুঝি না, একেবারে ফাটাফাটি। হ্যাঁ, স্বামী মারা গেলে সাদা থান করিয়ে দেওয়া হয়, মুখের কাছ থেকে আমিষ খাবার কেড়ে নিয়ে এক ঘরে করে দেওয়া হয়। দ্বিতীয় বিয়ে করলে বলে বেশ্যা, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীরা সাদা তান পরে না। রেস্টুরেন্টে গিয়ে চিকেন, বিরিয়ানি, কাটলেট খেয়ে প্রচুর ফোয়ারায় নিজেদের ভাসিয়ে তোলে, আবার অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে ফেলে, আবার স্টাইল মেরে দাঁত কেলিয়ে গর্বের সঙ্গে বলে এটা আমার সেকেন্ড ম্যারেজ। তাই না স্যার? একেবারে ফাটাফাটি। বাবু মশাই, সত্যি মেয়েরা অনেক কিছু বোঝে না, আর বোঝে না বলেই আপনারা বেঁচে যাচ্ছেন। যদি বুঝতো তাহলে পৃথিবীর মা বোনেরা আপনাদের মতো সন্তানদের জন্ম না দিয়ে না একটা করে হিজড়ে সারা হিজড়ে বানিয়ে ছাড়তো। আমি বুঝতে পারছি না এই সব কথা বলার জন্য আমার কোয়ার্টারে তোমরা এসেছো কেন? ওই যে আপনি ভৈরবের ভাড়া ভাতে ছাই দিয়েছেন, বাধা দিয়েছেন ঘুষ দিতে, তাই তো সে প্রতিশ্রুতি দিতেন এবং আপনার বদনাম করার জন্য আমাকে এবং বিন্দিকে এখানে পাঠিয়েছে। সেই এতক্ষণে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। এখনো ক্লিয়ার হয়নি এখনো ক্লিয়ার হয়নি, তবে এবার হবে। রাখুন তোর ভিতর তোলাবো ঘুঘু। শালা আমার সঙ্গে পাল্টি। আমি জানতাম তোরা দুজনে মিলে কাজটা থাকতে করতে পারবি না। কি ঠিক বলেছি না? তাই আমি ঠিক করলাম আগে তু তোলে, পিঠে পিঠে হম দেখবো তোদের অতলি কম। এখানে কি চাই? এটাই এখান তো তাই অফিসার, এখান তো তাই। আচ্ছা অফিসার, তুমি আর বিডিও মিলে নাকি আমাদের কাছে নাক গলাতো? ভৈরবের 5 লাখ টাকা তো অলরেডি মেলে দিয়ে তো কলি না, এসব আমি একদম পছন্দ করি না। তাই বলছি 7 দিনের মধ্যে টান পান্নে তোলে দাও। তোর ভেতর তোলাবো ঘুঘু। তোমার আদলের বোন বিউটি আমাদের কাছে আছে, ভালো আছে, কি তাও বদলি না তোমার বোনের নগ্ন ফেলে? কি ভাবছিস তুই? ইত্রি করা দামাটা একদম কুচকে দিল আর কি। দাদা বলে কথা, বোনের ব্যাপার তো মাথা গলাবে, দানি থপ দাদালাই তাই কলে। তাই বলছি তৎ করে বদলি নিয়ে চলে যাও, তা না হলো না তোমার বোনের তুই আমার বোন বিউটিকে ছেড়ে দে, ও ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। তোর কাছে আমি কথা দিচ্ছি, ওকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। শুধু দয়া করে তুই আমার বোন বিউটিকে ছেড়ে দে রঘু, ছেড়ে দে। বাহ 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 বাহ, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার তার নিজের স্বার্থের জন্য 100 টাকাকেই গলা টিপে ফেলে ফেলো। পারে বা একেবারে ফাটাফাটি। তাহলে বুঝতে পেরেছে তো আমি থালা কত বলো হাল্লামি। এবেন্দি তোকে না অন্য কাজে পাঠাবো। আবার কি কাজ? আরে কাজ বলতে কাজ। এখান তো এই অফিসার থেকে খোঁটা দিলাম, এবার ওই ভিডিও মেয়েটাকে আমি তুলে আনবই। তোর ভেতর তোরাবো ঘুঘু। দেখ তো তুই কেন ভাবিস না, ওই ভিডিও মেয়েটাকে আমি তুলে আনবই, তারপর ওটাকে গোলমরিচ আর লবণ মাখিয়ে খাতির মাংস বানিয়ে খাবো।
বিন্দি রান্না করতে পারবি তো? শালা কসাই একটা। হ্যাঁ, ভালো কথা ভালো কথা। এবার তুই একটা কাজ করতো, তুই এই বীর্য মেয়েটাকে তুলে আন। হ্যাঁ, ওই বীর্য মেয়েটাকে তুলে আনতে পারলে না, বিন্দিকে আমি তোর হাতে দিয়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, দাদা। সত্যি বলছো বিন্দিকে তুমি আমার হাতে তুলে দেবে? আলে দেবো রে বাবা, দেবো। তবে হ্যাঁ, ততক্ষণ না ওই বীর্য মেয়েটাকে তুলে আনতে পারতিস, ততক্ষণ কিন্তু বিন্দি আমার হাতে সিগারেটের খোঁতা খাবে, খোঁতা। রঘু! গলা নামিয়ে কথা বল। উঁচু গলা আর উঁচু মাথা আমি একদম ধৈর্য করতে পারি না। তুলে আবার দেখা হবে। এ দেখাই তে দেখা নয় তো। আবার দেখা হলো। আবার দূর থেকে দেখলাম পার্কে বসে বিডিও সাহেবা প্রেম করছে তার নাগর ওই সেক্রেটারিটার সঙ্গে। আমার 5 লক্ষ টাকা মায়ের ভোগে পাঠিয়ে মজা লুটছে, মজা। ওদের হাসি মস্করা আমার বুকে আগুন জ্বেলে দিয়েছে। আমি কিছুতেই ভুলতে পারছি না সেদিনের সেই কথা। আজও চোখ বুঝলে স্পষ্ট দেখতে পাই সেই দৃশ্য। ছাড়ো ছাড়ো বলছি। না ছাড়বো না। আজকাল তোমার দুষ্টুমিটা খুব বেড়ে চলেছে, আমাকে কোনো কাজই করতে দিচ্ছ না। আরে প্রেম করাটা একটা কাজ নাকি? তাই নাকি? প্রেম করলে শরীর মন সতেজ থাকে, কাজে উৎসাহ বাড়ে। আচ্ছা ময়না, তোমার ইচ্ছে হয় না আমরা চিরতরে এক হয়ে যাই বাঁধাপুরি 7 পাখির বন্ধন? এটাই তো মেয়েদের স্বপ্ন। ময়না, গায়ে হলুদ, ছাজনা তলা, হাতে শাঁকা পলা আর সিঁথিতে সিঁদুর নিয়ে সোজা শ্বশুর বাড়ি। তারপর তারপর সেখানে স্বামী সংসার নিয়ে একটা অন্য জগৎ, যে জগতে সব থাকবে। থাকবে না শুধু প্রেমের বৈচিত্র্য। আমি সংসার চাই, চাই না সেই সংসারে ভালোবাসার রং ধূসর হোক। আমি স্বামী চাই, চাই না প্রেমের রামধনুর রং ফিকে হয়ে হারিয়ে যাক স্বামী স্ত্রীর পবিত্র দুটি মন। আর সেই পবিত্র মনে সেদিনেই সেই রাতে আমি সবাইকে ডেকে ডেকে বলবো, কি ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ময়না, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি। মধু মনে থাক না জোছনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। তারায় ভরা রাতেরই আকাশ লাগে যেন ঝিকিমিকি সামিয়ানা। পথে কাঁটায় পা রক্ত ছড়িয়ে কত প্রেমকে নতুন করে হলো গোছেরা। যা ছিল আমার সবই যে তোমার, যা ছিল আমার সবই যে তোমার। সব হারিয়ে আমি সবই পেলাম। ও এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ভেঙে দেব ওদের স্বপ্ন, আমি ভেঙে দেব ওদের জীবন থেকে মুছে দেব প্রেমের রামধনু রং। জ্বালিয়ে দেব ওদের ভালোবাসার কুঁড়ে ঘর। অন্ধকার জগতের বাদশা আমি, লোভ লালসাকে পুঁজি করে আমি আমার সুখের সাম্রাজ্য গড়ে তুলেছি। সেই সাম্রাজ্যকে কেউ ভেঙে দিতে চাইলে ওদের আমি স্বপ্নের জগৎ থেকে চুরমার করে দেব। ওদের আমি বুঝিয়ে দেব
আমি বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। কি ব্যাপার ভৈরব বাবু, একা একা কার সঙ্গে কথা বলছে? নিজের সাথে গো, নিজের সাথে। তাই নাকি? এনিওয়ে, এবার বলুন তো আমাকে এখানে থাকতে বলেছিলেন কেন? অনেক রাত হলো, এবার বাড়ি যেতে দিন। না ডার্লিং, আমার হৃদয় পিঞ্জর থেকে আমি তোমায় কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। কি ভৈরব বাবু, এর মধ্যে আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু ভালোবাসা বাসাতে ডিম পাড়তে হলে মানি লাগে, মানি। জানি জানি জানি, দেব তো, দেব দেব দেব। আমি যে এত সব কিছু করেছি না, সব তোমার জন্য করেছি বলো। টাকা, গাড়ি, বাড়ি সবই আমার জন্য। ইয়েস ডার্লিং, সব তোমার জন্য। তুমি আমার আর রঘুর কথা মতো চলো, দেখবে সৌভাগ্যের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি একদিন ঐশ্বর্যের শেষ সীমানায় উপস্থিত হয়েছো। আর বলো না ডার্লিং, মাথাটা না কেমন ঝিমঝিম করছে, মনটা কেমন প্রেম প্রেম করছে। আরে বাবা, করবেই তো, আমার কাছে এসো, আমি তোমাকে দু চোখ ভরে দেখি। আজকে রাতে আমি তোমাকে হিরোর ভূমিকায় দেখতে চাই। পাবে পাবে, আমিও থাকতে পারছি না ডার্লিং। চলো চলো ডার্লিং, চলো আমার বেডরুমে যাই। সর্বনাশ হয়ে গেছে ভৈরব বাবু, সর্বনাশ হয়ে গেছে। তুই আর আসার সময় পেলি না? সূর্য কখনো দিনক্ষণ সময় জানিয়ে আসে না, সে অসময় আসে, আর তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হয়। কি বলতে চাইছিস? যেটা বলতে এসেছি সেটা সবার সামনে বলা যাবে না, গোপন খবর। আরে এখানে পর বলতে কেউ নেই, সবাই আমার আপন। তোমার গোপন খবরটা তুমি বলতেই পারো না মানে? ভোজ যখন সাহস দিচ্ছে তখন কিন্তু কিন্তু করার কি আছে, বলে ফেলুন। আপনার গোপন খবরটা কি? যে খবরটা শোনাবো সেটা শোনার মতো ধৈর্য আছে তোমার? যদিও বা থাকে, সেটা শোনার পর তোমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে না, তোমার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে না, তোমার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে যাবে না? না না, যাবে না। জানি না আমাকে নিয়ে সব প্রশ্ন করছো কেন? প্রশ্নগুলোর সাথে যদি আমার জীবন জড়িয়ে থাকে তাতে ডোন কি আর? আমি চাই মানি মানি মানি, সুইটার দেন হানি। যে আমাকে টাকা দেবে তার ডালে উড়ে গিয়ে বসে পড়বে। তাহলে শোনো, বিলাসকে একটা অপারেশনে পাঠিয়েছিল তোমার বস, সে কিছুক্ষণ আগে পুলিশের এনকাউন্টারে মারা গেছে। আরে এমনটাই তো হওয়ার ছিল। যারা আমাদের হয়ে কাজ করবে তারা পোকা মাকড়ের মতো অসময় মারা পড়বে। এর জন্য আবার শোক পালনের কি আছে, তাই না ডার্লিং? না, জানি 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 তোমার বুকে একটু লাগছে, হাজার হোক, বিলাস তোমার প্রেমিক, কিন্তু কি জানো ডার্লিং, সে তো তোমার একটা ব্যবস্থা করে গেছে গো। ওই কি বলে বিধবা না 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 না, তোমার একটা কাজের ব্যবস্থা করে গেছে। তোমার তো টাকা চাই, টাকা। মানি মানি মানি, সুইটার দেন হানি। আমি তোমাকে টাকা দিয়ে মুড়ে দেবো ডার্লিং। এবার টাকার গতিতে শুয়ে মরা প্রেমিকের স্বপ্ন দেখো, ঐশ্বর্যের ফানুসে চড়ে ভালোবাসার ঘর বাঁধো। এছাড়া বাস্তবে তো আর কোনোদিন ঘর বাঁধা সম্ভব হবে না। হবে, বাস্তবে আমার ঘর হবে। কেউ মরে গেলে চোখের জল ফেললে জীবনটা তপ্ত হয়ে যায় না। আমিও থেমে থাকার জন্য জন্মাইনি। আমি চাই মানি মানি মানি, সুইটার দেন হানি। তাই তো তোমায় নিলাম আমি কাছে জানি, আমি তো তোমার বাঁচার বিশাল্য করনি, একদম খাঁটি। আরে চলো। সত্যি নারী চরিত্র বেজায় জটিল। সদ্য প্রেমিককে হারিয়ে শোক পালনের পরিবর্তে অন্য পুরুষের হাত ধরে হতে চলল শয্যা সঙ্গিনী। মুহূর্তে ভালোবাসা বিক্রি হয়ে গেল নিলামের হাটে। এ লজ্জা আমার, এ লজ্জা আপনার, এ লজ্জা প্রতিটি ঘরের মা বোন ভাইয়ের, এ লজ্জা সমাজের, এ লজ্জা আধুনিকতার নামে উচ্ছন্নে যাওয়া ইয়ং কালচারের। ঘৃণা ঘৃণা ঘৃণা, জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে। বন্দি দশা জীবনকে একঘেয়েমি করে তুলেছে। ইচ্ছে হয় মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াই, কিন্তু পারি না বাধা হয়ে দাঁড়ায় ওই শাসনের লক্ষণ রেখা। তাকে অতিক্রম করার সাহস যে আমার নেই। নেই বললেই তো চলবে না বেদি। জীবন যুদ্ধে জয়ী হতে গেলে সাহসী হলো মূল মন্ত্র। তুমি কি ব্যাপার, আমাকে দেখে হঠাৎ অবাক হয়ে গেলে মনে হচ্ছে? হ্যাঁ, হওয়াটা অবশ্যই স্বাভাবিক, কারণ দাদা আমাকে হাজারবার এই বাড়িতে থাকতে বলেছে। আমি কিন্তু নিজের প্রয়োজনে বাড়ির বাইরে থেকেছি।
কিন্তু দাদা, নীলকণ্ঠদা এরা সব গেল কোথায়? কোথাও যায়নি ভাইয়া, কোথাও যায়নি, তোমার গলা পেয়েই চলে এলাম। তোমার খবর কি? একটা ভালো খবর দিতে এলাম নীলকণ্ঠদা। জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিতে গেলে দাদাকেই তো তার সলিউশন করে দিতে হবে। তা কি ব্যাপার বলো তো ভাইয়া, বিয়ে ঠিক করছো নাকি? হ্যাঁ নীলকণ্ঠদা, দুম করে সিদ্ধান্তটা নিয়ে ফেললাম, মেয়ে বিবিরাজি। এখন দাদা অনুমতি দিলে ব্যাস। তুমি বিয়ে করছো আনন্দ? হ্যাঁ, কেন তোমার আপত্তি আছে? না না, এ তো খুব খুশির খবর। তোমরা প্রাণ খুলে কথা বলো, আমি গিয়ে তোমার দাদাকে ডেকে আনছি। সেই ভালো, সেই ভালো। তোমার ভালোবাসা সত্যি হোক আনন্দ। তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। তোমাকে তো বর হিসাবে কাছে পেলাম না, তাই তোমার বউকে সতীন হিসাবেই মেনে নেব। তুমি কিছু ভাবছো বিন্দি? না না। কি তোমার চোখে জল? আনন্দে, আনন্দে। জানো আনন্দ, ছোটবেলা থেকে দেখে এসছি এ বাড়িতে শুধু পয়সার লেনদেন হচ্ছে। এখন দেখছি কর্তব্য, প্রেম আর মনুষ্যত্বের লেনদেন হচ্ছে। তাই তো আনন্দে আমার চোখে জল আসছে আর বলতে ইচ্ছে করছে, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম, চান্ত্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম। বিন্দি, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম, চান্দ্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের খুশি সময় অভাগী সাজলো রানী, কপালে কি আলোটা নিভে যেতে আবার আধার, সুখের স্বপ্নটা করে দিল মিথ্যে আলো হাত ছানিতে, কেন যে আমি থমকে গেলাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম, চান্দ্রা ছোঁয়ার লাগে আমি নাকি হাত বাড়ালাম, আমি নাকি হাত বাড়ালাম, আমি নাকি। তুমি কাজ কে কাঁদছে? আজকের এই থুব দিনে চোখের দল ফেলতে নেইলে বাবা, আর শুধু আনন্দ করলো আনন্দ। আরে ভাই তুই? দাদা তুমি? তুমি ভালো আছো তো দাদা? এ ভাই বলো। নীলকণ্ঠের মুখে শুনলাম তুই নাকি থাদনা তলায় দেওয়াল ব্যবস্থা করলে তুই। হ্যাঁ দাদা। ভালো 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 ভালো, তবে শুনে রাখ যে আনন্দ নিয়ে তুই থাদনা তলায় দেওয়াল ব্যবস্থা করলে দিত না, সেই আনন্দ নিয়ে তোকে হাসপাতালে দিতে হবে। তারপর ধরো এই বেবি ফুড আনতে যেতে হবে, যাবো। তারপর ধরো এই মার্কেটে যেতে হবে, যাবো। এ ভাই বলো, মেয়েটিকে আমার পছন্দ হবে তো? তোমার ভাই তো ভুল ভাল পছন্দ করবে। করিও নি বিন্দি, তুমি দেখে নিও দাদা, যেমনি দেখতে তেমনি ইন্টেলিজেন্ট, খুব চোখের টানে। বাবলি 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 আমার ভাই মুখের কি সুন্দর। বাবু বাদশার ফোন ধরো। হ্যালো, হ্যাঁ বার্তা বল। হ্যাঁ ঠিক আছে, তুই কাজ কমপ্লিট করে আর একবার আমাকে ফোন করে বলবি, ঠিক আছে? লাগছি এখন। ভাই ভাই হ্যাঁ বলো বলো। মেয়েটিকে দেখাবি কবে? তুমি যবে বলবে তবে, আজ বললে আজই। সেই ভালো, সেই ভালো। বিয়ের আগে আমাদের হবু বৌমাকে একবার দেখে নেওয়া দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ যাও, নিয়ে এসো তোমার জীবন সঙ্গীকে, আমি নইলে বরণ ডালা নিয়ে তৈরি থাকবো। তুমি যে মাঝে মধ্যে কি বলো না, আমি কিছু বুঝতেই পারি। ভাই ভাই বলো। তুই যে বিয়ে করবি সিদ্ধান্ত করেছিস, তা কোনো তাকলি বাকলি পেয়েছিস না গেলে? এই দেখো, আরে চাকরি করবো কেন? হ্যাঁ, ছোটবেলা থেকে শুনে এসছি তুমি নাকি বিশাল বড় ব্যবসা করো। কিসের ব্যবসা করো কোনোদিন জানতে চাইনি, তুমি অবশ্য আমাকে বলোনি, তবে এবার বলবে। মানে
মানে আবার কি? ছোটবেলা থেকে হাড় ভাঙা পরিশ্রম করে তুমি আমাকে মানুষ করে তুলেছো। আরে ঠিক আছে, ঠিক এবার তোমার বিশ্রামের প্রয়োজন। আরে না। তুমি বিশ্রাম নিয়ে তোমার ব্যবসাটা আমাকে বুঝিয়ে দেবে। এবার থেকে তোমার ব্যবসা আমি দেখাশোনা করবো, আমি। না না, তুমি তোমার দাদার ব্যবসা সামলাতে পারবে না। বিন্দি ঠিক কথাই বলেছে। আমার যে ব্যবসা না ভাই, তোকে কি বলবো বলতো, কি? আমার যে ব্যবসা মানে খুব কঠিন ব্যবসা। কঠিন ব্যবসা? হ্যাঁ, এই ব্যবসা তোর দ্বারা হবে না। আমার দ্বারা হবে না? হ্যালো, কে? বাদশা? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, রাখছি। কি হলো? কাজ কমপ্লিট। যত তাড়াতাড়ি সম্ভব বাদশা মেয়েটাকে নিয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে। ভাই ভাই ভাই, যে কথা বলছিলাম, তুই না আমার ব্যবসার কথা ভুলে যা। ভুলে গেলাম। বরং তোকে কিন্তু আমি টাকা দিয়ে দিচ্ছি, বেশ। তুই তোর নিজের পছন্দ মতন একটা ব্যবসা শুরু করে দে। কিন্তু তুমি যে ব্যবসা করো, সে ব্যবসা আমার দ্বারা হবে না কেন? এতদিন জানতে না চাইলেও কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আজ আমি তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, কিসের ব্যবসা করো তুমি? করছো কি আনন্দ? ও কারণে তুমি চিন্তা করছো? ও কারণে? হ্যাঁ, তোমার দাদা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে বলছে। আসলে কি ব্যাপারটা হয়েছে ভাইয়া, বলো, বলো। অন্যের চেয়ারে বসার চেয়ে নিজের চেয়ারে বসা ভালো। তা ঠিক ঠিক না, ঠিক নয়। আমাকে জানতেই হবে দাদা কিসের ব্যবসা করে। আমার ব্যবসায় কিন্তু একদম নাক গলাবি না। দাদা, আনন্দ শোনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? আচ্ছা, নিজের পায়ে দাঁড়ানো তো কোনো অপরাধ নয়। হয়তো দেখবে তুমি তোমার দাদার থেকে আরো আরো বড় ব্যবসাদার হয়ে উঠবে। এই তোমরা সকলে মিলে না আমার কাছে কিছু একটা গোপন করার চেষ্টা করছো। কেমন করছো বলতে পারো? ভাই ভাই, তুই বৌমাকে দেখাবি বললি না? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। বৌমার বাড়িটা কোথায়? বাড়ি? তার নাম কি? নাম? এবার কোনো জরুরি বৈঠক হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলে ভইল, এ ভইল, এ তো আমার নিজের ভাই রে, নিজের ভাই। এই এত না বলো না, এটাও বলো। এই এতটুকু বয়স থেকে আমি ওকে বলো বলেছি, এত বড় হয়েছে, তাহলে ওই বিয়ের ব্যাপারে একটু আলোচনা করতে হবে আর কি। এ ভাই 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 ভাই, আয় এদিকে, আয় আয় আয়। আলে আলাপ করে লাগ, আলাপ করে লাগ। ওনা খুব নাম করা লোক, খুব নাম করা লোক। বুঝল, ওতে আমার নিজের ভাই। ভাই উনি হলেন নবগ্রামের গরিব মানুষের রক্তচোষা পঞ্চায়েত প্রধান ভৈরব বসা। কি তাই তো? আচ্ছা, তুমি ওকে চিনলে কি করে? এই ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল কোথায়? ওই বিডিও অফিসে। এই রঘু, আরে তোর ভাই বিডিও সাহেব মিস ময়নার সেক্রেটারির কাজ নিয়েছে রে। তুই কি বলছিস? যা সত্যি তাই বলছি, প্রয়োজনে তোর ভাইকে জিজ্ঞেস কর। ভাই 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 বলো। ভৈরব যা বলছে সব সত্যি? তুই নাকি বিডিও ময়না সেক্রেটারির কাজ নিয়েছিস? সত্যি করে বল। হ্যাঁ, আমি সত্যি করেই বলছি। আমি ময়না সেক্রেটারি কাজ করি। আর শুধু তাই নয়, ময়না আমার। ময়না তোল। আমি বলছি। হ্যালো, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে নিয়ে চলে এসছে, কি বলবো? ওদের ভেতরে আসতে বল। ভেতরে চলে আয়, রাখছি। ভাই ভাই ভাই, যে কথা বলছিলাম, মানে না, আমার কাদের ব্যাপারে কিছু লোক আমার তোকে দেখা করতে এসছে। তুই ভেতরে গিয়ে বল, তো তোকে পরে কথা বলবো। ঠিক আছে, আসছি। এই দাদা 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 দাদা, তো তোকে না আমার অনেক দরকার আছে, অনেক দরকার আছে, বুঝলি তো? হ্যাঁ দাদা, এ ভৈরব বসাকে এই বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে তুমি বাড়ির ভেতরে এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা। এই নীলকণ্ঠ, যাওকে ভেতরে আটকে লেখাল ব্যবস্থা কর। ঠিক আছে, যাচ্ছি। এই বিন্দি বিন্দি, তোকে যে কথা বলেছিলাম তোর মনে আছে তো? ঠিক আছে, ঠিক আছে। কি রে রঘু, তুই যে বললি বিডিও সাহেবকে তুলে আনবি, তার কি হলো? রঘুবাবু, রঘুবাবু, এরই না আপনার শিকার। রঘুবাবু, আমি আমার কথা রেখেছি। তোমার মতো মতন বিন্দিকে তুমি মুক্তি দাও। দেবো লে বাবা, দেবো। আমি লঘু আস্ত ঘুঘু, তবে তোকে ঠকাবো না। তার আগে বিদ্যুৎ সাহেবের মুখের বাদন খুলে দে, দেখ বড় থতপত হতে। দেখ দেখ দেখ। ঠিক আছে বাস, ঠিক আছে। জানো, সোজা পথে লড়াই করতে পারিসনি, তাই আমাকে এইভাবে তুলে আনলি শুয়োর। সে তুই আমাকে থুয়োর জানোয়ার হালামি মামাচি তুলে যতই গালাগালি দিত না কেন, তাতে আমার কিছু দায় আছে না। আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য সব রকমের গালিগালা সহ্য করতে রাজি। ব্যর্থ দিত কেন? কোথায় যাবি? চুপ! কে কোথায় যাবে তার সময় বলে দেবে রে রঘু। তার আগে তোর ভিতাই তোর অবঘু কাপুরুষ, সময় আসতে দে রে শালা। না ময়না না,
আজকে সমাজে আমাদের মতো মেয়েদের কোনো মূল্য নেই, পুরুষরা সময়ের চাকা ঘোরায়। তাই তুমিও আমার মতো আজ থেকে হলে বন্দি। বন্দি হতে নয়, আইনের দড়িতে শৃঙ্খলার হাত করা পরিয়ে এদেরকে আমি করতে এসেছি বন্দি। এত কথার কিছু নেই, আমার 5 লক্ষ টাকার ফাইলগুলো ফেরত চাই। আর না হলে আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্রবাদ। একটু ভদ্রভাবে কথা বলতে পারলি না? সব সময় খালি ভয় দেখালে হয়? তবে একটু বাল্যবিতে কথা বলতে হয়, একটু আদর করলে কথা বলতে সরকারি গাছটা সেরে নাও না। ম্যাডাম, ওদের কথার মতন আপনাকে যখন আমি তুলে আনতে পেরেছি, এরা দুজনে মিলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। বাদশা না খুব বুদ্ধিমান, ও আমার ভাতাটা বধূ, তাকে কথা বলে লাভ নেই, আতল কথা হচ্ছে। আমাদের ওই ফাইল আর 5 লক্ষ টাকার ব্যাপারটা মিটে নিলেই ব্যাস। দাদা দাদা, তোমার ফোন এসেছে, এই নাও তোমার ফোন। এ কি আনন্দ, তুমি এখানে? ময়না, তুমি এখানে? তাহলে তাহলে এটাই কি তোমার বাড়ি? আর রঘুবাবু তোমারই দাদা? হ্যাঁ। হে ভগবান, এ আমি কি শুনছি আর কি দেখছি? যা দেখছেন, যা শুনছেন সব সত্যি। যা বাচ্চা, ওকে খাতায় বন্দি কর। বস, ঠিক আছে। নেই নেই নেই, আনন্দ নেই, হাসি নেই, গান নেই, আমার জীবন থেকে সুখ শান্তি সব হারিয়ে গেছে। ষড়যন্ত্রের শিকলে আমার হাত পা বাঁধা, সেই শিকলে মেঘে কংসের কারাগার থেকে আমার বোন বিউটিকে আমি কিছুতেই উদ্ধার করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আপনি তো একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, আপনার চোখে তো অশ্রু মানায় না। কে কে আপনি? চিনতে পারছেন না? অশ্রু ভেজা চোখ তো, তাই চিনতে একটু অসুবিধা হচ্ছে। ভালো করে চোখটা মুছুন, ঠিক চিনতে পারবেন। চোখে অশ্রু থাকলেও দৃষ্টিশক্তি আমার হারিয়ে যায়নি সবিতা দেবী। চিনতে পেরেছেন তাহলে? প্রথমটা চিনতে পারিনি, 25 বছর আগে দেখা মুক্ত, তাই স্মৃতির অ্যালবামে ঝাপসা হয়ে গেছিল। স্মৃতি হাতরাতে আমি ঠিক চিনতে পেরেছি। আচ্ছা সবিতা দেবী, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? বলুন। যেদিন আপনাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলাম, সেদিন আপনি অজ্ঞান ছিলেন। পরে বদলি হয়ে চলে যাওয়ার জন্য আপনার সম্পর্কের ডিটেলস কিছু আমার জানা হয়নি। পরে পুলিশও পারেনি আপনার মস্তিষ্ক বিকৃতির কারণে তথ্য সংগ্রহ করতে। এখন তো আপনি সম্পূর্ণ সুস্থ, তাহলে বলুন তো সেদিন আপনাকে কে ছুরি মেরেছিল? আমাকে ছুরি মেরেছিল? বলুন। আমাকে ছুরি মেরেছিল? আমাকে ছুরি মেরেছিল ভৈরব বসাক। আমি ওর প্রেমিকা ছিলাম, তাই সাপকে পোষ মানাতে গিয়ে তার ইচ্ছা বলকে আজ আমি বিষ করলাম। আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। আমি ওর কাছে চেয়েছিলাম ছোট্ট একটা সংসার, চেয়েছিলাম এক চিলতে সিঁদুর। সিঁদুর তো দেয়নি, উল্টে তোর গর্ভে দিয়েছিল এক সন্তান। কি তাই না? হ্যাঁ তাই তাই। জনস্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয়, তারা কখনো সিঁদুরের মানে বোঝে না রে বোন, দাদা বোঝে না ভালোবাসার মানে। তার আগে ঘর বাঁধা যায় না, আগুনে খই না পুড়িয়ে তুই তো নিজের মুখটা পুড়িয়ে ফেললি রে বোন। যাতে মুখটা পুড়ে সেই ব্যবস্থা করতে ভৈরবকে আমি বারবার অনুরোধ করেছি, বলেছি ভৈরব ভৈরব আমি তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি এই কুমারী মাকে স্বীকৃতি দাও। আমার এই অশয়তার সুযোগ নিয়ে শয়তানটা আমার সঙ্গে ব্ল্যাকমেলিং শুরু করলো, বললো আমি তোমাকে স্বীকৃতি দিতে পারি, তার জন্য তোমাকে কয়েকটা বাচ্চা চুরি করে এনে দিতে হবে। বিশ্বাস করুন আমি প্রথমে রাজি হইনি। প্রথমে প্রলোভন, পরে ভয় দেখিয়ে আমাকে দিয়ে একটার পর একটা বাচ্চা চুরি করতে বাধ্য করানো। আমি গ্রাম গঞ্জ হাসপাতাল যেখানে সুযোগ পেয়েছি সেখান থেকে একটার পর একটা বাচ্চা চুরি করে এনে ওর হাতে তুলে দিয়েছি। ওর লোভটা ক্রমশ বাড়তে থাকায় আমি যখন বেঁকে বসলাম তখন বলল এই শেষ বাচ্চাটা এনে দিলে আমি তোমাকে বিয়ে করব। তাই শেষ বাচ্চাটা তুমি চুরি করলে? হ্যাঁ দাদা। কোথায় চুরি করেছিলে বলো? সেদিন ছিল দোল উৎসব। নবগ্রামের দোল মঞ্চে সবাই তখন আছে গানে রং খেলায় মত্ত, সবার ঘর ফাঁকা। সেই সুযোগে একটা ফাঁকা ঘর থেকে আমি ঢুকে পড়লাম। তার অন্দরে গিয়ে দেখলাম একটা ফুটফুটে সদ্যজাত কন্যা শিশু দেবদূতের মতো ঘুমোচ্ছে। আমি সেই মেয়েটাকে চুরি করে তুলে দিলাম ওই ভৈরব বসাকের হাতে। বললাম ভৈরব
ভৈরব, আমি তোমার কথা মতো শেষ বাচ্চা এনেছি, এবার তুমি আমাকে বিয়ে করো। চলো না। বিয়ে আমাকে করলো না গো, বিয়ে আমাকে করলো না। তার প্রতিদানে শয়তানটা আমার পেটে ছুরি মেরে পালিয়ে গেল। ঈশ্বর, এ আমি কি শুনছি? সেদিন তাহলে তুমি আমাদের খুকুমণিকে চুরি করেছিলে? হ্যাঁ দিদি, হ্যাঁ। বলো বোন, বলো, আমাদের খুকুমণি এখন কোথায়? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না জানাটাই স্বাভাবিক, কারণ ছুরিকাহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। তারপর তো আচ্ছা দিবাকর বাবু, আমি চলে যাওয়ার পর আপনারা কি কোনো দ্বিতীয় সন্তান নিয়েছিলেন? না। তাহলে ময়না আপনাদের কে? না, ময়না আমাদের কেউ নয়, কেউ নয়। কোকিলেচ্ছা কাকের বাসায় মানুষ হয়েছে। আসলে ও সবিতারই মেয়ে। তাহলে সবিতা দেবী সেদিন জীবন্ত সন্তান প্রসব করেছিলেন, আর আপনি? আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। একজন বিকারগ্রস্ত মা আর এক মা সন্তান হারানো শোকে মৃত্যু শয্যায়, মাঝখানে অসহায় দুগ্ধপোষ্য শিশু, সবাইকে বাঁচাতে এছাড়া যে আমার কোনো উপায় ছিল না স্যার, কোনো উপায় ছিল না। আমি আগেই আন্দাজ করেছিলাম ময়না আমার মেয়ে, কিন্তু স্মৃতিভ্রষ্টের কারণে ছেঁড়া ছেঁড়া স্মৃতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। কিন্তু সেদিন যখন ওর আসল পরিচয় পেলাম, কিন্তু দাদা, দাদা, আমার ময়না কোথায়? আমার ময়না, ময়নার খুব বিপদ। হ্যাঁ হ্যাঁ, ময়নার খুব বিপদ। তাই তো তাকে বাঁচানোর জন্য আমি থানায় ছুটে এসেছি। ময়না কিডন্যাপ হয়েছে। কে করেছে কিডন্যাপ? আমার দাদা ওই রঘু দলপতি। হ্যাঁ, রঘু দলপতি। আমি ময়নাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ভৈরব বসাক আমার মাথায় বন্দুকের বাড় দিয়ে মেরে আমাকে অজ্ঞান করে ফেলে দিয়ে ময়নাকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে। আর জ্ঞান ফিরতে আমি তোমার কাছে ছুটে এসেছি দাদা। তুমি ময়নাকে বাঁচাও দাদা, তুমি ময়নাকে বাঁচাও। শুনলেন অফিসার, শুনলেন? আমার মেয়ে ময়না এখন শয়তানের খাঁচায় বন্দি। বাঁচান স্যার, বাঁচান। চুপ করুন, শান্ত হন। আমি ময়নাকে। কিন্তু দাদা, তুমি তো বলেছিলে তুমি আমাদের 4 হাত এক করে দেবে, তাহলে তুমি এভাবে ছটফট করছো কেন? বলেছিলাম, কিন্তু তাহলে এভাবে ইতস্তত বোধ করছো কেন? দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। ময়নার কিছু হয়ে গেলে আমার কিছু করার নেই, কারণ ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের কিভাবে বোঝাই বলুন তো? একজন চন্দ্রের পুরী সংসার দুর্জয় রায়ের এ কি রূপ দেখছি আমি? পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত, ঠিক তেমনি আনন্দ। শাট আপ! হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, ঠিক তেমনি এসি ঘরে বসে মাটন বিরিয়ানি চিকেন চাপ খাওয়ালেও কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি ঠিকই বলেছো আনন্দ, আমি এখন কুকুরের চেয়ে নিম্নতর প্রাণী হয়ে গেছি। আমার এমনই অবস্থা, ছুঁচো গেলা সাপের মতো, না পাচ্ছি গেলতে, না পাচ্ছি উগরে ফেলতে। কেন সেরে কথা বলছেন কেন? কংসের কারাগারে আমার বোন বিউটি বন্দি যশোদা হয়ে আটকে পড়েছি। স্যার, শয়তানদের অভিসন্ধি আমি বুঝতে পারিনি, এখন বেশ বুঝতে পারছি। ময়নার উপর প্রতিশোধ নিলে আমি যাতে অ্যাকশন নিতে না পারি, তাই ময়না কিডন্যাপ হওয়ার আগে আমার বোন বিউটিকে ওরা কিডন্যাপ করেছে। ষড়যন্ত্রের শিকলে আমার হাত পা বাঁধা, এখন আমি পঙ্গু, অসহায়। তুমি অসহায় হতে পারো, বিউটিকে কিডন্যাপ করে ওরা তোমাকে পঙ্গু করে দিতে পারে, কিন্তু আমি এখনো সচল আছি। ওরা আমার মেরুদণ্ডটাকে এখনো ভেঙে দিতে পারেনি, তাই তো কংসের কারাগারে ঢুকে বন্দি যশোদাদের উদ্ধার আমি করবই, আর ওদেরকে বুঝিয়ে দেব। প্রিয়াকে আমার খেলেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারণে শ্মশানে তোদের চিতা আমি তুলবই। পাপের খেতে উৎপন্ন হওয়া অমানবিকতার খাবার আমি কিছুতেই খাবো না। কিন্তু এভাবে না খেয়ে থাকলে তোমার যে শরীর খারাপ করবে, তুমি লড়াই করবে কিভাবে? ভুলে যাবেন না, এটা মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদার ও ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর দেশ। এখানে খালি পেটে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনা যায়। খালি পেটে কতদিন আর লড়াই করবে? দেহে শক্তি সঞ্চয় করতে না পারলে লড়াইটা যে মাঝপথে থেমে যাবে। এর জন্য চাই দৈহিক শক্তি। মেয়েদের এত দুর্বল ভাববেন না। তারা যেমন হাতা খুন্তি দিয়ে রান্না করতে পারে, তেমনি প্রয়োজনে অসুর নাশিনী দুর্গা হয়ে হাতে তুলে নিতে পারে ত্রিশূল। আমরা এক একটা দেশলাই কাছি, আমাদের বুকে জমি আছে প্রতিহিংসার বারুদ। একবার দপ করে জ্বলে উঠলে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবে এই পাপের দুনিয়া। পারবি মা, পারবি। তা যদি পারিস, সব থেকে বেশি খুশি হব আমি। নীলকণ্ঠ বাবু, পারছি না এই পাপ পুরিতে হিসাব মিলাতে
বিশ্বাসে বিষ, রাজপথে রক্তের দাগ। জানিস জানিস মা জানিস, একদিন ওই পেটের টানে আমি ভৈরব বসাক আর রঘুদলপতির কাছে কাজের জন্য এসেছিলাম। এই 25টা বছরের পেটটা আমার ভরেছে, কিন্তু মনটা পুড়ে খাক হয়ে গেছে। তাহলে এখানে পড়ে আছেন কেন? চলে যেতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু পারিনি ওই বিন্দির কথা ভেবে। বিন্দি? বিন্দি আজ থেকে 25 বছর আগের কথা। ওই ভৈরব বসাক আর রঘুদলপতি তখন বিদেশে বাচ্চা পাচার করার রমরমে কারবার। একদিন ওরা ছোট্ট বিন্দিকে চুরি করে এনে বিদেশে পাচার করার সব ব্যবস্থা পাকা করে ফেলেছে। তার ঠিক 1 বছর আগে আমার স্ত্রী, পুত্র আর 1 মাসের শিশুকন্যা বন্যার সাথে তলিয়ে গেছে। নীলকণ্ঠ বাবু, ছোট্ট বিন্দিকে দেখে আমার পিতৃ হৃদয় হাহাকার করে উঠল। মনে হলো এই তো আমার হারিয়ে যাও আমি রঘুদের বললাম, দাও না গো বাচ্চাটাকে, আমি ওকে কন্যা স্নেহে মানুষ করব। কথা শুনে ওরা বিন্দিকে আমার কোলে তুলে দিল ঠিকই, কিন্তু শর্ত চাপালো বিন্দি বড় হলে ওদের 2 নম্বরই ধান্দায় যোগ দিত। কি বলছেন আপনি? আরে মা, তুই আমার মেয়ের মতো, তোকে আমি মিথ্যা বলছি না। বিন্দির যখন 18 বছর বয়স, রঘু তখন তাকে 2 নম্বরই ধান্দায় নামালো। বিন্দি প্রথমে রাজি হয়নি। রঘু তখন তাকে চাবুক মেরে শিকারে ছাকা দিয়ে ওকে বেআইনি কাজ করাতে বাধ্য করালো। আমি চলে গেলে রঘুর অত্যাচার যে আরো বাড়তো রে মা, তাই তো আমি যেতে পারিনি। বন্দি খাঁচা থেকে বিন্দিকে মুক্ত না করে আমি কেমন করে কোথায় যাব রে মা? আপনি না হয় বিন্দির মায়ায় জড়িয়ে এখানে পড়ে আছেন, কিন্তু বিন্দি ও কেন চলে যায়নি? ও তো চলে যেতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু পারিনি আনন্দের জন্য। আনন্দের জন্য? হ্যাঁ, বিন্দি মনে মনে আনন্দকে ভালোবাসতো, কিন্তু এ কথা সে মুখ ফুটে কাউকে বলেনি, এমনকি আনন্দ কেউ না। কিন্তু আমি তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওর মুখ দেখে আমি সব বুঝতে পারি। সব যেহেতু বুঝতে পারেন, তাহলে মেয়ের ভালোর জন্য ও কথা আপনি আনন্দকে জানাতে পারতেন। জানিয়ে কোনো লাভ হতো না রে মা। কেন কেন? কারণ আনন্দ যে তোকে ভালোবাসে। হ্যাঁ, আনন্দ আমাকে খুব ভালোবাসে। তোদের এই ভালোবাসার কথাটা জানার পর সবার সামনে বিন্দির চোখে মুখে হাসি ঝিলিক থাকলেও আড়ালে আবডালে ও 2 চোখ দিয়ে গড়িয়ে পড়তো শ্রাবণের ধারা। যাক সে কথা, খাবারটা খেয়ে নে মা। বললাম তো আমার খিদে নেই। বারবার একটা কথা বলছেন কেন? আনন্দের জন্য। আনন্দের জন্য? হ্যাঁ, আনন্দ এই গুদামের ঠিকানা জানতো না, তবে আনন্দকে গুদামের ঠিকানা দিয়ে এসেছি। সেই এলো বলে সেই যদি শুনে তুই কিছু খাসনি, তাহলে সে যে কষ্ট পাবে মা। আর আনন্দ যদি কষ্ট পায়, তাতে কি তোর কষ্ট হবে না রে মা? না না, আমার কোনো কষ্ট হবে না। আমার কষ্ট হবে কেন? আমার কষ্টের কথা যদি ও একবার ভাবতো, তাহলে এইভাবে আমার কাছে সত্যটা লুকিয়ে রাখতে পারতো না। এই বুঝি তার আমার প্রতি ভালোবাসা। আমি তোমাকে শুধু ভালোবাসি না নয় ময়না, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তোমার অস্তিত্ব আমার হৃদয় মরণ প্রাণ জোরে এই বুকে। মিথ্যে ময়না, মিথ্যে, এ তোমার সাজানো নাটক। না ময়না, আর আমার কাছে লুকিয়ে রেখেছো তোমার আসল পরিচয়। না ময়না না, আমি তোমার কাছে কোনো কিছু লুকাতে চাইনি। আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা সুখের ঘর বাঁধতে। কিন্তু বালির ভিটে তো ঘর বাঁধা যায় না আনন্দ। ময়না না, বানের টানে ভিত আলগা হয়ে সুখের ঘর তলিয়ে যায়। এক টুকরো খড়ের মতো ভেসে যায় সমস্ত সুখ স্বপ্নগুলো। আরে তোমরা দুজনেই দেখছি শুধু হেরে যাওয়ার কথাই বলছো। কেন কেন তোমরা হেরে যাওয়ার কথা বলছো? নীলকণ্ঠদা, ভাঙতে তো সবাই পারে, কিন্তু জুড়তে পারে কজন? আপনি যতই জোড়া লাগানোর কথা বলুন না কেন, আমার এই মনটা যে কিছুতেই মানতে চাইছে না। মানে তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না আমার দাদা এত বাজে, এত নিজ একটা অন্ধকার জগতের বাসিন্দা। জানতে না? না, আমি জানতাম না। সব জানতে, সব। না ময়না না, এখন আমার কাছে ধরা পড়ে গিয়ে তুমি সাফাই গাইছো। সাফাই না, আনন্দ করে সাফাই গাইছে না। বিন্দি, হ্যাঁ, তুমি তো শুধু তোমার কথা বলছো বোন, ওর কথাটাও যে শুনতে হবে। ও যা বলছে সম্পূর্ণ সত্যি। ওর দাদাই যে নাটের গুরু, ওটা সে জানতো না। তুমি তো আর হয়ে কথা বলবেই, আর সেটাই স্বাভাবিক। কারণ 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 ওকে যে তুমি ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, বাসি বাসি বাসি। আনন্দর মতো ছেলেকে যে দেখবে সেই ভালোবাসবে। শুধু আমি নই বোন, তুমিও তো ওকে ভালোবাসো। তাই বলছি বোন, যাকে ভালোবাসো
তাকে অবিশ্বাস করছো কেন? কেন সন্দেহে ধাক্কা দিয়ে তুমি তোমার ভালোবাসার সুখের ঘরটা ভাঙতে চাইছো? হ্যাঁ বয়না, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো বলতে পারো? দাদা আমার কাছে সব লুকিয়ে গেছে। একদিকে আমার দাদার প্রবঞ্চনা, আর অন্যদিকে তোমার ভালোবাসা। আর এই দুয়ের মাঝখানে পড়ে আমি এখন শিখণ্ডী হয়ে ঝুলছি। যাতে মুখ থুবড়ে পড়ে না যাও, তাই এখান থেকে তুমি চলে যাও। চলে যাব? হ্যাঁ, যাবে যাবে যাবে। ময়না, এতদিন জানতাম আমাদের ভালোবাসা বিশ্বাস আর কর্তব্যের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে। কখনো জানতে পারিনি সেটা সন্দেহের উপর ঠুনকো কাঁচের দেওয়ালে গড়ে একটা খেলাঘর। আর যে খেলাঘর সামান্য একটা মিথ্যে বীর বুঝাবুঝি ঢেলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আনন্দ ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তা কাটাতে আনন্দ ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তা কাটাতে নেভাতে প্রদীপ আমার আছে যে ভেঙে যাইবো আনন্দ আনন্দ, তোমার এই ময়না বিপদে আছে যেন তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ। আনন্দ ময়না, আনন্দ 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 আনন্দ। না ময়না না, আমি তোমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। কথা দিচ্ছ? হ্যাঁ কথা দিলাম। তবে আমিও তোমায় কথা দিচ্ছি আনন্দ, দেশের রক্তবিন্দু থাকতে থাকতে ওই ভৈরব বসাক আর রঘু দলপতির শেষ আমি দেখে ছাড়বই। আমি তো এটাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম অস্ত্র ধরা চোখ নয়, আগুন ধরা চোখ। একবার যখন চোখ থেকে আগুন ঝরতে শুরু করেছে, তখন রাক্ষসের লঙ্কাপুরি পুরে ছারখার হবে। তোমরা প্রস্তুত হও, আমি শেষের শুরুটা করতে চললাম। যাও যাও। যাবো কি রে বিন্দি? আরে আমি তোকে নিতে এসেছি, চল চল, আজ রাতে তোকে নিয়ে পালাবো। কোথায়? আরে যেখানে খুশি সেখানে। রঘু আমায় বলেছিল ময়নাকে ওর হাতে তুলে দিতে পারলে তোকে মুক্তি দিয়ে দেবে। আমি আর কথা রেখেছি, ময়নাকে ওর হাতে তুলে দিয়েছি, এখন তোর মুক্তি। রঘু মুক্তি দিলে আমি স্বার্থপর হতে পারবো না বাদশা। তার মানে? মানে ময়না আমার ছোট বোনের মতো, তাকে এইভাবে বন্দি রেখে আমি মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারবো না। তুমিও কি পারতে? বলো না বোন, তুমিও কি পারতে আমাকে এইভাবে অসহায় করে চলে যেতে? এই নরকের যন্ত্রণা যে কি ভয়ঙ্কর তা আমি ভালোভাবে জানি, তাই পালাতে হলে সবাই পালাবো। বেশ, আমি নীলকণ্ঠ তার সঙ্গে কথা বলে সব ব্যবস্থাই করছি, আর তারপর চারজন মিলেই। চারজন নয়, বলো তোমরা দুজন। আমি চাই না আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে অন্য কারোর জীবন জড়িয়ে তার জীবনটা শেষ হয়ে যাবে। ও কথা তুমি বলো না বিন্দি, ও কথা তুমি বলো না। জীবনে কোনোদিন একা বাঁচা যায় না। তাই? হ্যাঁ তাই বলছি, বাচ্চার হাতটা তুমি ধরো। ও যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, ঘর বাঁধার স্বপ্ন। যাও বোন যাও, বাচ্চার হাতটা তুমি ধরো। জোর করবেন না ম্যাডাম, একদম জোর করবেন না ম্যাডাম। বলো। ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে কখনো পীড়িত করা যায় না। সারা দোষটা সালা আমারই। সারাটা জীবন গুন্ডামি মাস্তানি করে কাটিয়ে দিলাম, এখন কিনা শান্তির খোঁজ করছি, ঘর বাঁধার স্বপ্ন দেখছি। আরে চলে এসব আমার দ্বারা। বিন্দি আমি চাই তুই সুখী হ। কেমন করে সুখী হব? আজ রাতে তোদের সবাইকে আমি মুক্ত করে দেব, তারপর ফিরে যাবো আমার পুরনো জীবনে। চলি রে বিন্দি, চলি। দাঁড়াও, এসো না যেই শপথ করি, দুজনের কথাটা কানে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না যেই শপথ করি, দুজনের কথাটা কানে ধরি, কোনোদিন তোমাকে ছাড়া
তোমারই হয়ে। কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। আরে প্রেমের অভিব্যক্তি তো এমনই হওয়া উচিত। দেখো মনে দেখো বাদশা গুন্ডাকে কেমন ভদ্রলোক লাগছে। আরে সেটাই তো দেখছি, আসলে কার দিদি ওকে ভদ্র করলো সেটা দেখতে হবে না? একেবারে ফাটাফাটি। সত্যি এবার জবাব দেবার পালা। এবার থেকে ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে শত্রুপক্ষকে বিনাশ করবো আমরা 4 জন মিলে। এসো মেলাও হাত। হ্যাঁ মেলাবো হাত, তোমার শক্তিকে বৃদ্ধি করব। কিন্তু তার আগে আমি আমার দাদার মুখোমুখি একবার হতে চাই। আনন্দ হাজারই হোক সে তো আমার নিজের দাদা, ওকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার শেষ চেষ্টা আমাকে করতেই হবে। বেশ, তবে আমি তোমাকে 12 ঘন্টা সময় দিচ্ছি। বল না। এই 12 ঘন্টা সময়ের মধ্যে রঘু দলপতিকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে এনে ওই ভৈরব বসাকে তুলে দিতে হবে পুলিশের হাতে। আর তা না হলে তোমাদের সঙ্গে হাত মিলিয়ে ওদের দুজনের মুখাগ্নি আমি করব। আমি তোকে শালা আমি চিতাই তুলবো। আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই হিংস্র বাঘ। বিন্দিকে পাওয়ার নেশায় শালা পাগল হয়ে গেছিস, তাই একটা কাজও ঠিক মতো করতে পারছিস না। দরকার হলে বিন্দিকে আমি। ওই, আমাকে যা বলার বলো, বিন্দিকের মধ্যে জড়াবে না। আরে শালা তোদের জন্য কি না করেছি, শেষে কিনা আমার ভালোবাসাকে নিয়ে। এই শালা হারামি ভৈরব বসাক, কলারটা ছেড়ে কথা বলো, কলারটা ছেড়ে। আমি হারামি এটা সবাই জানে, কিন্তু তোমরা যে যা হারামি তার কৈফিয়ত আমি কোনোদিন চেয়েছি? চাইনি। কারণ কাক সবার মাংস খায়, কাক কখনো নিজের মাংস খায় না। তাই বলছি নিজেদের মধ্যে চাইছি না করে কাজের কথা এসো। আরে কাজের কথাটাই তো আমি জানতে চাইছি। তোমার কথা মতন রাতের অন্ধকারে ভিডিও বিস্তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও পাওয়া যায়নি। এই কাগজের ফাইল পাখা গজিয়ে উড়ে গেল নাকি? পাখা হয়তো গজায়নি, কিন্তু এমন তো হতে পারে আমার যাওয়ার আগে কেউ ফাইলগুলো সরিয়ে দিয়েছে। কে সরাবে, কে সরাতে পারে? সেটা আমি কি করে জানবো? তোমার কথা মতন রাতের অন্ধকারে ভিডিও অফিসের পাঁচিল টপকে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম অফিসের ভেতরটা ছড়া, আলমারি দরজা খোলা, কাগজপত্র এলোমেলো। শালা মনে হয় আমার যাওয়ার আগে কেউ ছিন কেটেছে। বিড়াল নই হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসাক। না 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 না, বাঘের তো ভেঙে পড়লে চলবে না। আচ্ছা ঠিক আছে, যা, বাকি যা আমি দেখছি। যা 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 যা। ঠিক আছে বস, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি। বল। তুমি একটু সাবধানে থেকো। অহংকারী দুর্যোধনেরও পতন হয়েছিল, তোমারও না পায়ের নিচের মাটিটা আলগা হয়ে যায়। আর ঘটি যদি উল্টে যায় মশা হাবড়াও পাল্টি খায়। এখন তোমার জামানা চলছে, যেদিন তোমার ওই গদিটা উল্টে যাবে সেদিন কিন্তু আমি হয়তো বলে বসবো এটাই হওয়া উচিত ছিল। আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। বেঈমান বেঈমান বেঈমান, সব শালা বেঈমান। বাদশাও সুযোগ বুঝে পাল্টি খাওয়ার ধাঁধায় আছে। আগে ঝামেলাগুলো শেষ করি, তারপর সব কোটাকে আমি কাটবো। কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? মানে চোরের উপর বাটপারি হয়ে যায়নি তো? রঘু, তোর ভিটাই তলাবো ঘুঘু। এটা তুই কি বলছিস রঘু? আমি হলাম তোর গুরু। এই জন্যই তো বলি আমি থিত্ত তুই গুলু, আর এই পাবলিক কালে প্রাধানি তোকে দিয়ে থুলু। ইয়ার কি মারিস না রঘু, তুই কি জানিস ওই ভিডিও অফিস থেকে আমাদের ফাইলগুলো চুরি হয়ে গেছে? আমার মনে হয় ভইল ময়নাকে কিডন্যাপ করার আগে ফাইলটাতে বাড়িতে লিখে এসেছে। আরে কান টানলে মাথা আসবে, ওর বাড়ির লোকগুলোকে জল করে তুলে আনলে দেখবি ফাইল আপনি তুলে। হ্যাঁ খুব ভালো কথা, কিন্তু অপারেশনটা করবি কবে? এই বেশি দেরি করা একদম ঠিক হবে না। আর কিসের দেরি করবি রে ভৈরব বসাক? কে? আমি আনন্দ। তোদের অতীত বর্তমান ভবিষ্যতের তো 12টা বেজে গেছে। একলে ভাই তুই এখানে? তোকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম রে দাদা। ক্যান্সার আক্রান্ত রোগীকে কখনো ফিলিয়ে আনা দায় না লে ভাই। কিন্তু চিকিৎসা তো করা যায়। কোলে কি লাভ? সে তো ক্যান্সার ভিতরে মরবে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলবে রে দাদা। ওকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আজকে দিনে চেষ্টা করলে খোড়া চলতে পারে, অন্ধ দেখতে পাই, তবে
তবে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগবি রে দাদা? তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগবি? বইল আমাল ভাই আমাকে জ্ঞান দিতে রে। আরে সেটা তো শুনছি নিহাত তোর ভাই। ওটাই তো আমার কাছে বলো থমথা। কোনো সমস্যা নয় দাদা, কোনো সমস্যা নয়। তুই আমার কথা শুন, আমি তোর হাতে ধরে বলছি, না না আমি তোর পায়ে ধরে বলছি, তুই পুলিশের হাতে ধরা দে। না 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 কিছুতেই না। দাদা তুই কি রে ভাই? দাদা ভাই হয়ে দাদাকে হেলে যেতে বলছিস? আমি হেলে যাব? এ ভাই তুই তো আমার জীবনের সব কথা জানিস না রে ভাই। আর জানলে তোর জীবনে আবার কি কথা থাকতে পারে রে? আছে রে ভাই আছে। আমি তখন থদ্দ যৌবনে পা দিয়েছি। আমার নিজের মা 7 দিনের দরে আমাকে ছেড়ে চলে গেল। আর মাকে হারিয়ে না আমি একটু বখাতে হয়ে গেলাম। আর আমাকে জব্দ করার জন্য বাবা আবার একটা বিয়ে করলো। দাদা তুই হলি, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা গেল। আরে তোকে তো পেলে আমি পালিয়ে আসতে পারতাম। দাইনি রে ভাই দাইনি। দাদা তোর এই কচি মুক্ত না আমাকে তো মায়ার বদলে দড়িয়ে ফেলেছে রে ভাই, মায়ার। দাদা ততদিনে আমি একটু একটু করে অন্ধকার জগতের দিকে পা বাড়ালাম। কেন অন্ধকার জগতে পা রাখতে গেলি রে দাদা? তোর যদি অর্থের অভাব ছিল তুই রিক্সা টানতিস, ভোট বইতিস, প্রয়োজনে তুই ভিক্ষা করতিস। আর তা না করে তুই অসৎ উপায় বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলি। আরে স্বপ্ন ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না। আরে দাদা না, আজ যারা দেশের বড় বড় ধনী তারা কেউ থতপথে রোজগার করেনি দাদা। আর রোজগার করেনি বলে দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়ে মেহুল চকচি নীরব মোদিরা বিদেশের মাটিতে বসে 10 লাখ টাকার জ্যাকেট পরে ঘুরে বেড়া। দাদা আরে দেশের অত আইতাতিরা তাদের ব্যাংক ঋণ খেলাপের দায়ে গতি বাতে বিক্রি করে পথেলে ভিকেলি হয়ে যাচ্ছে রে ভাই। দাদা তো হে তোমাদের অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা মানুষ নেই আমাদের মধ্যে। কেউ দান, কেউ বাম, কেউ লাম, টিভিতে, চায়ের দোকানে, রাস্তাঘাটে একে অপরকে গালিগালাজ করি। আবার থুদক পেলে এই দাঁতি বদল কোলে ডান বাম লাম হয়ে যায়। দাদা এ ভাই বোতলের লন্ডে তুই যতই বদলে পেলিত না কেন ভেতরের মালটা তো একই, খেলে নিতে হবে। এখনো তুই নেশার ঘরে আছিস রে দাদা। ওই অর্থের লোভ তোকে পাগল করে দিয়েছে। সামনের দিকে তাকিয়ে দেখ, তোর ঘোর অন্ধকার। দানি রে ভাই দানি, অন্ধকার জেনেও আমি সামনের দিকে এগিয়ে চলেছি। সেখান থেকে আমাকে কে ফিরিয়ে আনার চেষ্টা করলে আমি তোকে নিজের হাতে কেটে ফেলে। তাহলে কেন কেটে ফেলে দিয়েছিলি 25 বছর আগে? মাত্র 2 বছর বয়সে যখন আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম, জানতাম না রে দাদা বাবা মায়ের ভালোবাসা কি। জানতাম না রক্তের সম্পর্ক কাকে বলে। কেনই বা সেদিনকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে কোলে তুলে নিয়ে লেখাপড়া শিখে সৎভাবে মানুষ করেছিলি? কেনই বা সেদিনকে হাতে পিস্তল বোমা তুলে দিয়ে তোর অন্ধকার জগতের একটা গুন্ডা মাস্টার তৈরি করতে পারলি? কেন 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 দাদারে? দস্যু রত্নাকর দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করেছিলেন। তবে তবে তুই কেন ওই অসৎ পথ থেকে এই সৎ পথে ফিরে আসতে পারবি রে দাদা? ফেরত তোকে আসতেই হবে রে দাদা, ফেরত তোকে আসতেই হবে। না, আমি আমার জগতে ভালো আছি দাদা। মাথা গলম কলিত না ভাই, মাথা গলম কলিত না। দাঁতলে 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 দা আমার সামনে থেকে, আমার সামনে থেকে তুই চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে তোদেরকে একটা কথা বলে যাই রে দাদা। আমি কিন্তু তোদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। হ্যাঁ, নিজে দাঁড়িয়ে কাঠ গড়ায় তোদের বিরুদ্ধে সাক্ষ্য দেব। আর তখন বুঝতে পারবি এই আনন্দ কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। ভাই
আর কোনোদিন করবেও না। এই কথাটা মনে রাখিস। এই রঘু, আরে তোর ভাই যে এখান থেকে চলে গেল। আমার ভাই চলে গেল। হ্যাঁ, কিন্তু ও যদি পুলিশকে আমাদের কথা বলে দেয়। বইলো আমার ভাইটাকে একটু বোঝা রে, বোঝা, ভালো করে বোঝা। আরে ওটা আমার ভাই নইলে, ওটা আমার ছেলের মতো। থদ ভাই জেনেও না আমি না তাকে এতটুকু বয়স থেকে আমি বড় করেছি, নিজে না খেয়ে ওকে আমি খাইয়েছি। আমার ভালোবাসা যাতে ভাগ না হয়ে দেয়, আমি বিয়েটা পর্যন্ত করিনি। রঘু, আরে নিজে 2 নম্বরের লাইনের থেকে ওকে তো আমি লেখাপড়া শিখিয়েছি। বললো আমার ভাই এমন করতে কেন বলতো? হ্যাঁ বললো আমার ভাইটাকে একটু বোঝা, ভালো করে বোঝা। আমার না টাকা পয়সা, গাড়ি বাড়ি, দাঁড়াতে সব শুধু আমার ভাই থেকে বোঝা। আর বুঝে দেয় তো ভালো, তো নাহলে তুই কি বলছিস রঘু? আনন্দ তোর ভাই? আমার ভাই আমাকে ঠেলে চলে গেছে। আরে কাল কেউতে তার নিজের ছায়াকে থবল মালে, আমি হলাম সেই কাল কেউতে। এই সমাজ আমার মা নির্দোষ সব কিছু আছে, সেখানে নিয়ে আমাকে কেউ টানাটানি করলে বাপ মা ভাই এমন কি তুই হলো, তোকে আমি মেরে ফেলবো। ওরে পাগলা, আমি হচ্ছি ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। তুই সাপ হলে আমিও সাপুড়ে, তাই আমাকে মারার কথা স্বপ্নেও ভাবিস না, কারণ আমি তোকে এই জায়গাতে বসিয়েছি আমার জন্য। আজ বড় বড় কথা বলছিস, আমি হলাম তোর গুরু। এবার গুরু থুথের সংগ্রাম থুরু। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার ভাইটাকে মেরে ফেল। অনেক দিন রঘু, অনেকদিন আমি কাঁদিনি লে, অনেকদিন না আমার এই চোখ দিয়ে না এক ফোঁটা জল বেরোয়। রঘু, হাত কেন মনে হচ্ছে আমার ভাইয়ের দেহ প্রতিটা ছুঁয়ে আমি হাউমাউ করে কাঁদে, হাউমাউ করে কাঁদে। বেশ, তুই যখন চাইছিস তখন তাই হোক। আজ রাত এই গোডাউনে শর্ট সার্কিট করে আমি আগুন লাগিয়ে দেব। তাতে তোর ভাই একা নয়, পুরো শত্রু পক্ষটাই মরবে। তা আমি জানি। ব্যাপারটা কি বলো তো? কি ব্যাপার, কি ব্যাপারে? ও, বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথা আমি এত কিছু করলাম, অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল কেউ দিচ্ছ না। তা তোমাকে কি দেওয়ার কথা ছিল মা? ভৈরব বাবু বলেছিলেন ওর পুরো সম্পত্তিটা আমাকে দেবে, পুরোটা না দিক 50% তো আমি নেবই। গাছে কাঁঠাল, গোঁফে তেল, এটা কি তৈত্রের তেল? তার মানে কি ভৈরব বাবু, আমার পাওনাটা দেবেন না আমি মুখটা খুলবো? আরে যত বড় মুখ নয় তত বড় কথা। পারবে কি সইতে যখন পাবে ব্যথা? আজকের মধ্যে আমার পাওনাটা চাই, না হলে কিন্তু ঈদ মারলে পাতকেল খেতে হয়, তখন কিন্তু মৃত্যুর ভয়। বুঝেছি বুঝেছি, এখন আবার
নতুন খেলা। আমি বলছি কান খুলে শুনে রাখো ভৈরব, আমার সাথে না বেশি মজা কি মরতে এসো না। আমি শালা হাইব্রিডের মাল, প্রেমিককে ছেড়ে ধরেছি নগরের হাল। ফেলো করি মাখো তেল, তারপরে নতুন চাল। তা কি বুঝলে রঘু বাবু? আমি শালা আস্ত ঘুঘু, এ ভইল আহত বাগিনী মানুষকে কয়ে উঠতে ওর শালি কথাকার কে বলে কিনা আমরা ভাতে দে। শেষ, একদম শেষ। ছবিটা বাইরে দারুণ হয়েছে। কিসের ছবি রে? কিসের ছবি? তার আগে থুরি তো আমার পকেটে রাখ। ছুরি রাখ বলছি। রাখলাম। ঠিক আছে। তুই যখন বিউটিকে মারছিলি না, সেই সময় আমি মোবাইলে থপথপি নোট। এটা তুই কি করেছিস ভাই? আচ্ছা বইল, আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, বল। আচ্ছা কোন থালা হারামি এই মোবাইলটা আবিষ্কার করে দিল? এই কেন বলতো? না মানে তখন ছবি তোলা যায়। আমার ছবি মোবাইলে তুলে তুই আমার সঙ্গে ইয়ার কি মারছিস? ছবিটা মুছে দে, ছবিটা ডিলিট কর। দেবো তো, দেবো, নিশ্চয়ই দেবো। আরে যতই হোক তুই হতিস আমার বন্ধু, তোর কোনো ক্ষতি হোক আমি চাই না। ডিলিট আমি ঠিক করে দেবো। তার আগে বলছিলাম কি বইল, বল। তুই একটা কাজ করতো, বল। তুই গা ঢাকা। আমি গা ঢাকা দেবো? হ্যাঁ, আর বরং আমি অতি দূর আগে ফোন করে বলে দিচ্ছি যে তার বোনের ডেড বডিটা তোর বাড়ির বৈঠকখানায় পড়ে আছে। রঘু, পিছু দেখো না। তাই রঘুর গলায় পরাতে মালা, শুরু কর ভৈরব তোর নতুন খেলা। এই সেই বিন্দি আপনাদের খুকুমনি। খুকুমনি, আমাদের খুকুমনি। এতদিন তুই আমাদের কোল খালি করে তুই কোথায় ছিলি রে মা? এ কি গো নীলকণ্ঠ কাকা, এ তুমি কোথায় নিয়ে এলে? এই যে স্বর্গ, এতদিন পরে তুমি আমাকে নরক থেকে স্বর্গে নিয়ে এলে। হ্যাঁ বিন্দি, এটাই তোমার স্বর্গ। আর এই স্বর্গ তোমার প্রয়োজন। এখানে তোমার মা আছে, তোমার বাবা আছে। আমার মা আছে, আমার বাবা আছে। ওরে ও ভগবান বাবু, মাঝে মাঝে যে কি খেল দেখাচ্ছ গুরু, একেবারে ফাটাফাটি। তুমি শুধু তোমার বাবা মাকে ফিরে পাওনি, আমিও যে ফিরে পেয়েছি আমার হতভাগিনী মাকে। তোমার? হ্যাঁ গো, আমি তোর গর্ভধারিণী মা। না মা না, তুমি একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আজকে কত খুশির দিন বলো তো ময়না। বিন্দি তার আসল বাবা মাকে ফিরে পেয়েছে। যাও বোন যাও, তোমার মায়ের কাছে যাও। আর আমি ময়না, খুকুমনি, মা আয়। মা আমার বুকি আয় ময়না, মা আমার বুকি আয়। ময়না, যতবার দেখি মাগো তোমায় আমি। ময়না, যতবার দেখি মাগো তোমায় আমি, সাত মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি।
মেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মারে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে, দেখতে পাচ্ছেন? গ্রামে যে শাখাগুলো দিক বদল করে অন্যদিকে চলে গেছিল, ভূমিকম্পের কারণে তারা আবার একসাথে মিশেছে। কি হবে বলা? আমার কথাটা মিলল তো? কোকিলকে যে তার বাসায় ফিরতেই হবে। বাবা আয় বাবা আয় না রে মা, বাবা তুই আমার মুখে আয় না। বাবা আয় মা, আয় আয় বাবা। আয় মা, আয় আয় আয়। বিন্দি, এই বিন্দি, প্রচন্ড দুর্যোগের পর যেমন মেঘ কেটে গিয়ে এক টুকরো রোদ আসার আলো দেখায়, তেমনি তেমনি আনন্দে আজ আমার বুকটা ভরে গেছে রে মা। আনন্দে আজ আমার বুকটা ভরে গেছে। আমি সুখী রে মা, খুব সুখী। অপূর্ব অপূর্ব এই মিলন দৃশ্য। না আমি যাই, এদের দুজনকে স্বর্গে পৌঁছে দিয়ে আমি যেমন পুণ্য অর্জন করলাম, তেমনি দুর্জয় বাবুর সঙ্গে হাত মিলিয়ে ভৈরব পোশাক আর রঘুদলপতিকে নরকে পৌঁছে দিয়ে আমি কিছুটা পাপ কমানোর ব্যবস্থা করি। নীলকণ্ঠ কাকা, চলি রে বিন্দি, নরক থেকে মুক্ত করে আমি তোকে তোর বাবা মার কাছে দিয়ে গেলাম। তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। নীলকণ্ঠ কাকা, ভালো থাকিস। হ্যাঁ, ভালো তো থাকবেই, নিশ্চয়ই ভালো থাকবে। আমার সংসার চেয়ে ভালো থাকার স্বর্গদ্বার। ঈশ্বর, আজ আমি খুশি, খুব খুশি। কিন্তু আমি খুশি নই। ওই সর্বশক্তিমান ঈশ্বর সবার মুখে হাসি রাখলেও আমার বুকে রেখেছে শুধু কান্না। প্রতিরোধের কান্না, প্রতিহিংসার কান্না, আর প্রতিবাদের কান্না। কেন ময়না, কেন তুই এ কথা বলছিস কেন? কেন বলবো না মা, কেন বলবো না? ওই পরিচয় দিকটা বিন্দির জন্য ভারী হলেও আমার দিকটা যে হালকা হয়ে যাচ্ছে ময়না। ওই বিন্দি তার আসল বাবা মাকে ফিরে পেলেও আমার যে বাবা নেই, আর বাবা ছাড়া এই ময়নার পরিচয় সে যে একটা জানো। ও কথা বলিস না রে মা, ও কথা বলিস না। তুই জারজ নস, তোকে তো আমি অস্বীকার করিনি। তুই যে আমার ভালোবাসার সৃষ্টি। আছে রে মা, আছে, তোর বাবা আছে। আমার বাবা আছে? হ্যাঁ। তাহলে চুপ করে থেকো না মা, বলো বলো আমার বাবাকে। তোর বাবা, আমার বাবা, তোর বাবা, আমার বাবা, তোর বাবা ভয়ে বসা। আরে মা, হ্যাঁ, ওই শয়তানটা আমার গায়ে কলঙ্কের কালি মাখালেও ওকে তুই ক্ষমা করে দিস মা, ওকে তুই ক্ষমা করে দিস। না মা না, ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। যারা ভালোবাসা নামে প্রতারণা করে, যারা ভালোবাসার মানুষকে অস্বীকার করে, তার পেটে ছুরি মারে, হয় না, তাকে কোনোদিন ক্ষমা করা যায় না। ক্ষমাই যে মানুষের পরম ধর্ম, ক্ষমাই তো মানুষকে উজ্জ্বল করে। কিন্তু এইভাবে ক্ষমা করতে করতে যদি পাপীরা ছাড়া পেয়ে যায়, তবে তো নারীদের অস্তিত্ব একদিন মুছে যাবে। ক্ষমা করে দিলে পথে ঘাটে ইপটিচারের দৈরাত্য বাড়বে, মেয়েরা স্কুল কলেজে যেতে সাহস পাবে না, পুরুষের লালসার শিকার হয়ে ধর্ষিত হবে নারী। সারা সমাজকে দেখতে হবে হাজার হাজার নির্ভয়া কিংবা কামদুনির ঘটনা। ঠিকই বলেছ ময়না, ঠিকই বলেছ। যারা নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে, যারা নারীকে ভোগ করে ছুড়ে ফেলে দেয় হস্তা করে, তাদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। দেব দেব, মৃত্যুদণ্ডই দেব। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকলে অন্যায়কারীদের অধ্যতা ক্রমশ বাড়তেই থাকবে। না রে মা, না, তুই পাগলামি করিস না মা, তুই পাগলামি করিস না। যাকে নিয়ে তোর এত প্রতিবাদ, সে যে তোর বাবা। লজ্জা, এটাই তো আমার সবচেয়ে বড় লজ্জা। ময়না, আরে এই পৃথিবীতে আসতে হলে প্রত্যেকটা প্রাণীর একটা করে বাবার প্রয়োজন। তাই বলে সেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রত্যেক বাবারাই যদি তাদের মায়েদের সঙ্গে সৃষ্টির খেলা খেলে, তাদের মায়েরা ক্ষমা করে দিলেও এ যুগের ছেলে মেয়েরা কখনোই ক্ষমা করে না। ঠিকই বলেছো তুমি। ভৈরবের মতো শয়তানকে ক্ষমা করা মানে তো সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। ময়না, ষড়যন্ত্রের কাঠ গড়ায় দাঁড়িয়েছে তোমার বাবা, কালো কোট পরে বিচার করছো তুমি। দাও দণ্ড, নাও প্রতিশোধ, মোছাও তোমার মায়ের কলঙ্ক।
একবার যে কলঙ্ক গায়ে লাগে দুনিয়ার কোন নীতি কি তা মুছে ফেলতে পারে? তা হতে পারে না মা, কিন্তু আজ যদি ওরা না সাজা পায় তাহলে আবার একটা মায়ের কপাল পুড়বে, আবার একটা ময়না জন্ম নেবে, আবার একটা বিন্দি চুরি হবে। মাগো, আজ যে সন্তানকে কোলে নিয়ে তুমি মাতৃহৃদয় সার্থক করে তুলেছো, তাকে দেখে কি তোমার একবার মনে হবে না এ দেখাই শেষ দেখা নয়? তো হবে রে মা, হবে। তবুর বেড়ি পরে সন্তানকে স্থবির করে দেবেন না প্লিজ, ওকে এগিয়ে যেতে দিন। ময়না, আমি বলছি তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি সারথি হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাব। হঠাৎ আপনার মধ্যেই পরিবর্তন? তবে কি আপনার বোন বিউটিকে ওরা মুক্ত করে দিয়েছে? সমস্ত বন্ধন থেকে ওকে চিরতরে মুক্ত করে দিয়েছে। ওই রঘুতলপতি আর ভৈরব বসাক আমার বোন বিউটিকে মেরে ফেলেছে। কি বলছেন আপনি? আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি পারলেন না আপনার নিজের বোনটাকে বাঁচাতে? না, পারিনি বলেই তো এই পোশাকটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আইনের শৃঙ্খলটা হাত থেকে খুলে ফেলতে। আপনি কি বলছেন? রাহুর গ্রাসে সূর্যের তেজ আজ অস্তায়মান। না মা, না, সূর্য রাহুকে গ্রাস করলেও রাহুর কোনো ক্ষমতা নেই সূর্যকে গ্রাস করা। তাই বলছি সমস্ত বন্ধন কেটে গেছে, ওরও পিছু টান নেই আমার। শুধু সত্যমেব জয়তে মন্ত্র মুখে নিয়ে বলছি, প্রতিশোধ চাই, প্রতিশোধ। কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। অসুরের অত্যাচার থেকে স্বর্গরাজ্যকে বাঁচাতে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি করেছিলেন মহামায়াকে, তুমি ভৈরবের মতো অসুরকে বিনাশ করতে আমি সেজে উঠব অসুর নাশিনী দেবী দুর্গা। এই তোকে একটা কথা বলতে এলাম, বলতে পারছিস? এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ওই রকম একটা ইতিহাস আমারও আছে। তাই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা আমি নিয়েই নিলাম। তার সিদ্ধান্তটা কি বলবি তো? বাবা মা মারা যাওয়ার পর আমাকে দেখার কেউ ছিল না জানিস। কাকা কাকিমার কাছে আমি মানুষ হয়েছি। কাকা কোন রকম আমাকে কলেজ পর্যন্ত পড়িয়েছে, আর সেই কলেজে রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত হওয়ার ইচ্ছাটা মাথায় চাপলো। ভোটে দাঁড়ালাম, গ্রাম প্রধান হলাম, অনেক টাকাও কামালাম, কিন্তু আজ আর ভালো লাগছে না রে। ভালো লাগছে না? কিন্তু কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তুই তো ঠিক করেছিস এখান থেকে পালিয়ে যাবি, কিন্তু কোথায় পালাবি তুই? থোরের বার্তাটা সব সত্যি জেনে ফেলে। এই রঘু, এই দেখ, তুই আমাকে বন্ধু না ভাবলেও না, আমি তোকে সবসময় বন্ধুই ভাবতাম, এখনো ভাবি রে। তাই তোর কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দিয়ে চলে যাস না ভাই, আমাকে ছেড়ে। কিলে ভইল তোকে দল না না কাঁদে না। রঘু, আজ নিজেকে বড্ড একা লাগছে জানিস। সবিতাকে বিয়ে না করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছি। বিউটিকে আমি নিজের হাতে খুন করেছি। অসংখ্য বাচ্চা চুরি করে বিদেশে চালান করে দিয়েছি। আর ওই দিবাকর বাবুর মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। এত পাপ আমি করেছি, সেই পাপের ভার আর আমি বইতে পারছি না রে। আর আমি বিশ্বাস কর, আজ আমার খুব কষ্ট হচ্ছে। আমার দু চোখ দিয়ে পরিতাপের বন্যা বইছে। 40টা বছর আমি ভালো হওয়ার চেষ্টা করলেও এই সমাজ আমাকে ভালো হতে দেয়নি। আমি বড় একা, বড় অসহায়। একাকিত্বের যন্ত্রণা আজ আমায় কুরে কুরে খাচ্ছে। আর এই সময় তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস ভাই। এ ভৈরব, একটা কথা জিজ্ঞাসা করবো? বল। এ তুই তত্তি কাঁদছিস না নাটক করছিস? আমার দু চোখ দিয়ে ঠস ঠস করে জল ঝরছে। আর তুই যা যা রঘু যা, তোকে আমি মুক্তি দিতে চাই। যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। তাই চলে যা রঘু, তুই আমার সামনে চলে যা। তাই আমি বিষ খেয়ে ছাড়, বিষ এসছে। আরে ছেড়ে দে। কেন পাগলামো করছিস? এছাড়া আমার কোনো রাস্তা নেই রে রঘু। যা যা, তোরা সবাই আমার জীবন থেকে চলে যা। আচ্ছা বাবা, আচ্ছা, অনেক হয়েছে, আর লাখ দেখাতে হবে না। একটু তলি এই কান মলছে, এই নাক মলছে। বাবু, এই দাদা পাগলাটাকে বোঝানো হলে বিচ খেয়ে নেবে এখন। এই যে কি পাগলামি শুরু করেছেন? এমন করবেন না কেমন? বেশ করব না, কিন্তু নীলকণ্ঠ তুই একটু রঘুকে বুঝিয়ে বল। কি বোঝাবো? সে কি রে, তুই জানিস না রঘু তো আত্মহত্যা করবে বলে প্ল্যান করেছে। আরো কি বলেছিল জানিস? ও নাকি এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কোথায় পালাবে সেদিকে বলেছিল।
আমার এই হতভাগ্য বন্ধুটি পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার তালে ছিল রে। না না রঘু বাবু, এ ভারী অন্যায়। এই লাইনে কাজ করতে ভালো না লাগে সারেন্ডার করো, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আলে না না, ব্যাপারটা হ্যাঁ, এখন ধরা পড়ে সাফাই গাওয়া হচ্ছে। না 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 না, তোকে আমার একদম বিশ্বাস নেই, একদম। এই তুই একটা কাজ কর, জানিস, তুই ওর কাছ থেকে পিস্তলটা নিয়ে নে। কেন 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 কেন? মানে ওটা তোর কাছে থাকলে যখন তখন সুইসাইড করে নিবি, এই আর কি। আমি সুইসাইড করবো? এই পাগলা, আরে ধরা পড়লে দুজনে একসঙ্গে ধরা পড়বো, আত্মহত্যা করলে দুজনে একসঙ্গে আত্মহত্যা করব, আর কোথাও পালালে না দুজনে একসঙ্গেই পালিয়ে যাব। তা কিরে নীলকণ্ঠ, বলি পিস্তলটা নিবি না আমি বিষ খাবো? তুমি বিষ খাবে না, বিষ খাবে না, দাও পিস্তল দাও। ডান্ডা ডান্ডা বলছে, এই দেখ 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 দেখ, এই দেখ পিস্তলে গুলি লোড করা আছে, ফটাত করে বেরিয়ে যাবে রে। ধরো, হয়েছে তো? হ্যাঁ, খুব হয়েছে, খুব। কথা দিচ্ছি তোমার বন্ধু আর কোনোদিন আত্মহত্যা করবে না। তা কি করে হয় রে? আত্মহত্যা ওকে করতেই হবে। কাল খবরের কাগজের হেডলাইন হবে, কুখ্যাত ক্রিমিনাল রঘু দলপতি নিজের পিস্তল থেকে নিজেকে গুলি করে সুইসাইড করেছে। নীলকণ্ঠ দেখ, ভৈরব না আমাকে বই দেখাতে, ইয়াল কি মাপ। ভৈরব, তুই এমন করতে পারলি তো না, তুই তো আমার বন্ধু। না, আমি তো শত্রু। কেন বিশ্বাস করিস আমাকে? জানিস না আমি বিশ্বাসের পথ দিয়ে এক পাও হাঁটি না। অবিশ্বাসের কেউটে সাপটা আমার ভেতরে যাচ্ছে, হাতগুলো নিষ্পিস নিষ্পিস করছে। আমি তো রক্ত চাই রঘু, তুই আমাকে রক্ত দে, রক্ত দে রঘু, রক্ত দে। শেষ, একটা অধ্যায় শেষ। মেরে ফেললে রঘুকে, তুমি মেরে ফেললে। হ্যাঁ, মেরে ফেললাম। সালা বেশি কথা বললে তোকেও আমি মেরে ফেলবো। যা, চলে যা। শোন, কাল সকালে আমার পোষা গুন্ডার দল ময়না শহর গোটা পরিবারটাকে নিয়ে আমার রামধনু হোটেলে আসবে। কাল ময়নার শেষ দিন। কাল, হ্যাঁ কাল আমি ওদের বুঝিয়ে দেব আমি বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। কাল আমি এক পা করে উপরে উঠবো, অনেক 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 উপরে। আমি হলাম রাবণ, কংস, মির্জাফরের ককটেল মাল। মাথায় আমার নতুন চাল। খেলা শেষ হবে কাল, করবো আমি কামাল। মনে রাখিস, কাল আবার দেখা হবে। এ দেখাই শেষ দেখা, নয় তো। মরেছে, মরেছে, একজন মরেছে। জয় মা, জয় মা, জয় মা। কিন্তু এ শালা তো মরার কথা ছিল না, তবে মরে গেল কি করে? তা মরবে নাই বা কেন? সমুদ্রের নোনা জলকে যদি মিষ্টি পানীয় জল করা যেতে পারে, তবে এ শালাও মরতে পারে। আমি শয়তানি চ্যানেলের অ্যাঙ্কার হয়ে বলছি, যে মানুষ শক্তিকে সম্পত্তি করে, লোককে ফিক্সড ডিপোজিট করে, লালসার ছেঁড়া কাঁথায় শুয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে, তাকে তো পরাধীনতার কোপে মরতেই হবে। যাও যাও রঘু দলপতি, তুমি হাজার হাজার মানুষকে যন্ত্রণা দিয়েছো, এবার নরকে গিয়ে একা একা সেই নরক যন্ত্রণা ভোগ করো। থু, থু। चलते चलते मेरे गीत याद रखना। याद रखना, अलविदा ना कहना, चलते चलते। এ
দেখাই শেষ দেখা নয় তো। বারবার দেখা, অনেকবার দেখা, এই সেই হোটেল রামধনু। কতবার দেখেছি এর চোখ ধাঁধানো জৌলস, এখানে বসে রূপের মেলা, আর তাদের দিয়ে শুরু হয় যৌবনের খেলা। এসে পড়েছি আমি সঠিক বেলা। নীলকণ্ঠ, এখানকার সব কাজ কমপ্লিট। আমি তোমার কথা মতো দিবাকর বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি যে যদি সময় মতো গোটা পরিবারটাকে নিয়ে এখানে না আসে, তাহলে ওর আদরের মেয়ে ময়নার দেহটা কেটে কুচি কুচি করে পার্সেল করে ওর বাড়িতে পাঠিয়ে দেবো। তাই তো? তাই তো, কিন্তু ময়না বলো আর বিন্দি বলো, তারা তো কেউ নেই, তারা তো গোডাউন ছেড়ে পালিয়ে গেছে। পালিয়েছে, কিন্তু কোথায় পালালো তো আমি কি করে জানবো? তাছাড়া তুমি তো খাঁচার মালিককে খুন করে ফেলেছো, সেই সুযোগেই হয়তো খাঁচা ভেঙে যাক। খাঁচা ভেঙে ওরা পালিয়ে যাক, কিন্তু এই ভৈরব বসাকের চাল বোঝা এত সোজা নয় রে নীলকণ্ঠ। ময়না পালিয়েছে, কিন্তু ওর মোবাইল নাম্বারটা এখনো আমার মোবাইলে লোড করা আছে। দিবাকর এখানে এলে আমি ময়নাকে ফোন করব, দেখবি বাবার কষ্ট সহ্য করতে না পেরে, আরে ময়না তো কোন ছাড়, দুনিয়ার সব ময়না উড়তে উড়তে এসে আমার ফাঁদে পা দেবে, আর তখনই বুঝবে আমি ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। বাঘের তো মাঝে মাঝে মাংস খেতে ইচ্ছে করে বস, মানে নারীর মাংস। কি বলতে চাইছিস? তোমার কথা মতন আরবের সেরা সুন্দরী দিন এখানে এসেছি, তারা নাচবে গাইবে, তুমি চাইলে এক্ষুনি শুরু করতে পারি। তাহলে দেরি করছিস কেন? করে দে শুরু, তবেই তো জমবে গুরু। লেডিস এন্ড জেন্টলম্যান, শুরু হতে চলেছে সৌদি আরব থেকে আগত সেরা সুন্দরীদের নিয়ে হোটেল রামধনু ড্যান্স প্রোগ্রাম। मोहब्बत वाला अखियों ने ऐसे डाला, गजरा मोहब्बत वाला अखियों ने ऐसे डाला, गजरे ने लेने मेरे जान, हाय रे मैं तेरी कुर्बान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे, दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे, अपना बना ले मेरे जान, हाय रे मैं तेरी कुर्बान, हाय रे मैं तेरी कुर्बान। নীলকণ্ঠ, আমি তো ভেবেছিলাম কি জানিস, বিশ্বের সেরা সুন্দরী এই ভারতবর্ষে আছে। আমার কি মনে হয় জানিস, আরবেও বেশ ভালো ভালো মাল আছে রে। না থাকবে নাই বা কেন? তোমরা তো এই দেশের সেরা সুন্দরী মেয়েদের আরবে পাচার করে দিচ্ছ, তারাই হয়তো হাত বাঁধে। ঠিক 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 বলেছিস তুই, কিন্তু কি জানিস নীলকণ্ঠ, আমার তো ওই দুটো মেয়েকেই চাই। কিন্তু এখন যে আমাদের অনেক কাজ। কাজ কাজ কাজ, ফাইলগুলো নেব আর সব কটাকে মারবো, আর এতগুলো কাজ একসঙ্গে করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বো, তখন আরবের ওই মেয়ে না রে, দুটো নয় জানিস, দুটো নয়, একটা মেয়েকে নিয়ে না আমি ফুর্তি করবো, ফুর্তি, তাতে টেনশনও কমবে আর নেশাটাও জমবে। अरे नहीं नहीं नहीं, আরে রাগ করবেন না বিবি জান, আরে একবার কথাও শুনুন। শুনবার মতো আমাদের হাতে টাইম নেই, আমরা নৌচা গণনা করেছি রুপিয়া চাই ব্যাস। আরে হোটেল ম্যানেজার তো বললো আগামীকাল টাকাটা দিয়ে দেবে। কাল नहीं, টাকাটা আমাদের আজ চাই। হ্যাঁ, আরে টাকার জন্য মুড খারাপ করবেন না বিবি জান। কেন করবো না? আরে কেন করবো না? রুপিয়া নিয়ে তো এই সমাজ কথা ছিল না। আচ্ছা, আপনারা তো ঝগড়া করছেন কেন জানতে পারি কি? আরে সেটা আমাদের বাত আছে। হ্যাঁ, আপনি একদম নাক গলাবেন না। আরে মশাই বলে দেখুন না, এমনও তো হতে পারে আপনাদের সব সমস্যার সমাধান আমি করে দেব। একবার বলে দেখুন না। আরে দূর মশাই,
আপনি আমাদেরকে সমস্যার সমাধান করবেন বলেন তো। আমাদের হোটেল ম্যানেজার সব সাথে কন্ট্যাক্ট হলে যে 40,000 রুপিয়া দেবে, এখন 20,000 রুপিয়া দেওয়ার পরে বলে কিনা বাকি 20,000 রুপিয়া পরে দেবে। আচ্ছা আপনিই বলেন আরব থেকে এখানে আসিয়াছি কেন? টাকা কামাতে তো। সবখানে যদি ধার বাকি চলে তাহলে আমাদের কেমন করে চলবে বলেন বলেন। হ্যাঁ মানে আমি বলছিলাম টাকাটা যদি আমি আপনাদের দিয়ে দিই। আপনি দেবেন কেন? আরে 20,000 রুপিয়া কি মুখ বলি বাদ আছে? আরে তো রুপিয়া আপনি পাবেন কোথায়? আপনারা কি ভৈরব বাবুকে আন্ডারস্ট্যান্ড করছেন? আমি তো শুনিয়াছি ইন্ডিয়াতে টাটা বিড়লা ইয়া আদবানি বড় রিচম্যান আছে, এখন দেখছি আপনিও বড় রিচম্যান আছে। এই এলাকার সবাই জানে আমার নাম ভৈরব বসাক। আমি বিড়াল নই, হিংস্র বাঘ। আমার কি আছে না আছে সেটা তোমরা কেউ জানো না। আরে 20,000 তো কোন ছাড়, এই মুহূর্তে আমি আপনাদের 20 লাখ দিতে পারি। আরে বলেন কি আপনি আমাদের 20 লাখ রুপিয়া দেবেন? তাজ্জব কি বাত, আমি তো ভাবতে পারছি না। আরে না 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 না, ভাবতে হবে না। এই সরকারি উন্নয়নের টাকা না আমি একাই আত্মসাৎ করেছি। অনেক বাচ্চাকে আমি বিদেশে পাচার করেছি। আর ভৈরব বাবু এসব কথা প্রকাশ্যে বলছো কেন? বিপদ হতে পারে, সামলাও, আমি চললাম। চোরানা শোনে ধর্মের কাহিনী, দেখো কি হয়। হ্যাঁ, দেখাচ্ছি আমার হাতটা তোমরা দেখছো না? এই হাতটা দিয়ে এখানকার দুর্জয় রায়ের একমাত্র বোনকে আমি নিজের হাতে খুন করেছি। এখনো তার তাজা টাটকা রক্ত আমার এই হাতে লেগে আছে। আর দুর্জয় রায় এখানকার ওসি হয়েও আমার কিছুই করতে পারেনি। এবার দেখবি আমি কি করতে পারি। ইন্সপেক্টর দুর্জয় রায় শুধু পুলিশ অফিসার নয়, আমরা সবাই তোকে সপ্তরথীর মতো ঘিরে ফেলেছি। হারামজাদা। বিড়াল নয়, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। না না না, বাঘকে কোনোদিন সপ্তরথী ঘিরতে পারে না, বরং তোরাই ঢুকে পড়েছিস বাঘের গুহায়। বাঘবন্দি খেলায় জিতবে এই ভৈরব বসাক। কি করে জিতবি রে? তোর সমস্ত কথা মোবাইলে আমি রেকর্ড করে নিয়েছি। আমি আর ময়নাই নবগ্রামের মাটিতে পা রেখে যে খেলাটা খেলেছিলাম, দেখবি সে খেলার শেষ পরিণতি কি হয়। এই বেশি খেলা খেলিস না, একদম বোল্ড আউট হয়ে যাবে। ভৈরব! ছি 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 ছি, সেই একই অদ্ভুত একই অহংকার। এখনো তুমি নিজেকে বদলাতে পারলে না ভৈরব? সবিতা। হ্যাঁ সবিতা, বারবার চেয়ে দেখো আমি সেই সবিতা, যার ভালোবাসাকে তুমি কোনোদিন স্বীকৃতি দাওনি, যার শরীরে এঁকে দিয়েছো তুমি কলঙ্কের চিহ্ন, যার শূন্য স্মৃতি সাদা রেখেও মেরে ফেলতে গিয়েও মারতে পারোনি। সবিতা। তুমি আমায় ভালো না বাসলে কি হবে? আমি তো তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তাই জোড়হাত করে বলছি ওদের কাছে ধরা দিয়ে ক্ষমা চেয়ে নাও। না না না, ওকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না মা। হ্যাঁ, আমি আর গর্ভ ধরিনি মা। না না না, এ হয় না, এ হতে পারে না। তুই না চাইলেও এটাই হয়েছে রে ভৈরব বসাক। তোর অজান্তে গোকুলে বেড়ে উঠেছি আমি। সবিতা, সবিতা তুমি তোমার মেয়েকে বলো না আমায় ক্ষমা করে দিতে। আমি না ভালো হয়ে যাব গো, আমি এখান থেকে পালিয়ে যাব। কোথায় যাবি রে কসাই খানার কান্ডারি? কোথায় যাওয়ার জায়গা আছে তো? রঘু তুই বেঁচে আছিস? শুধু বেঁচে নয়, একদম সুস্থ সবল ভাবে। এই দেখ, আর আমার কথা বলার ধরনটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছিস আমার ভাষাটাও ঠিক হয়ে গেছে। রঘু! তোর ভেটায় চড়াবো ঘুম। ভৈরব, তুই তো জানিস আমি মৃত্যু নিয়ে খেলা করি। আমারই পিস্তল দিয়ে তুই আমাকে গুলি করে মারলি। একবার ভেবে দেখলি না পিস্তলের ভেতরে গুলিটা আসল ছিল না নকল ছিল? এই সেদিনের গুলিগুলো আসল ছিল না। না, এই নিন স্যার, এই ফাইলটার মধ্যে আমাদের সব গোপন ইতিহাস লুকিয়ে আছে। এই ফাইলটা খুললে বুঝতে পারবেন আমরা কত বড় পাপী। তাই আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারের হাতেই ফাইলটা আমি তুলে দিলাম। থ্যাংক ইউ রঘু বাবু, থ্যাংক ইউ। দাদা, দাদা শেষ পর্যন্ত তুই আমার কথা। হ্যাঁ রে ভাই, সেদিনের তো সেই কথাগুলো না আমার এই বন্ধ মনের জানালাগুলো খুলে দিয়েছে। এ ভাই, তুই জানিস আমি আসল প্রতিবন্ধী নই রে। প্রতিবন্ধী সস্তে সস্তেই নিজের অজান্তে কখন প্রতিবন্ধী হয়ে গেছি। এসব তুই মন থেকে বলছিস তো দাদা? একেবারে মন থেকে বলছি। রঘুবাবু। বাবু নয়, বলো দাদা। দাদা? হ্যাঁ, জীবনে এই প্রথমবার আমি একটা ভালো কাজ করলাম। ময়না, বলো দাদা। তুমি আমার এই ভাইটাকে সুখী করো বোন। দাদা। আর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই রাজসাক্ষী হতে চললাম। থ্যাংক ইউ রঘু বাবু। আইনি সাজা যাতে কম হয়
তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি থানায় যাচ্ছি, বললে সবাই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সবাই তোকে ক্ষমা করলো, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, কারণ টাইমি দুনিয়ায় আমি ছিলাম তোর গুরু। আমি তীর্থ, তুই গুলু। এবার ওই পাবলিক পেন্দানি তোকে দিয়ে থুলো ভিতর চড়াবো ঘুঘু। দেখো ভৈরব, দেখো রঘু তার নিজের ভুল বুঝতে পেরে গেছে, তাই আবারও জোরহাত করে বলছি তুমি আত্মসমর্পণ করো। না, আত্মসমর্পণ নয়, এবার হবে তোর বিসর্জন। চালা চালা গুলি, কতজনকে গুলি করে দিলে শয়তান। না বিধি না, তুমি পিস্তলের সামনে একদম দাঁড়াবে না, একদম দাঁড়াবে না। দেখছো না, দেখছো না ওই শয়তানটার কবলে তোমার মা যে বন্দী, আর সব বন্দী থেকে মুক্ত করব আমি। এ তুমি কি করলে ময়না? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। ভেবেছিলাম শয়তানটাকে আমি শাস্তি দেব। আমি আমার বোনের ডেড বডি চেয়ে শপথ করেছিলাম, সেই শপথ আজ আমার কাছে অসমাপ্ত থেকে গেল। এ তুমি কি করলে ময়না? আইনকে তুমি নিজের হাতে তুলে নিলে, এবার যে তুমি আইনের চোখে অপরাধী হয়ে গেলে ময়না। ময়না! বাবা, মা, তোমরা এসেছো বাবা, তোমরা এসেছো। হ্যাঁ মা, আমরা এসেছি। সেই এলে, বড্ড দেরি করে এলে বাবা। ময়না! আমাকে যে দুর্জয় বাবুর সঙ্গে চলে যেতে হবে। না রে মা, আমার এক মেয়ে বিন্দি এতকাল শয়তানের কবলে বন্দী ছিল বাবা। তার যন্ত্রণা আমাদের কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। আর আজ তুই যদি আইনের কারাগারে বন্দী হয়ে যাস, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো রে মা? আমরা কি নিয়ে বাঁচবো? তার চেয়ে শব্দ স্বীকার করে আমি আইনের কাছে ধরা দিচ্ছি। তার হয় না দেবাকর বাবু, আইনের চোখে ময়না অপরাধী, তাই আইনের হাত করে ওকে পড়তেই হবে। তবে আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। ময়না আমার পিস্তল দিয়ে ওকে গুলিটা করেছে, ওটাকে এনকাউন্টার বলে চালিয়ে দিতে পারলে হয়তো ময়নার বেকসুর খালাস হয়ে যেতে পারে। দাদা, নিজের বোনকে বাঁচাতে পারিনি, তোমাকে আমি বোন বলে ডেকেছি, তাই তোমাকে বাঁচাতে যত দূর যেতে হয় আমি তাই যাব। এসো ময়না, এসো। ময়না! যাবার বেলায় কেন যে কে বলে মনে পড়ে গো, ময়না! অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়, এ দেখাই শেষ দেখা নয়, এ দেখাই শেষ দেখা নয় তো।